আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুরসালিন বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা দেখব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় রেওয়ামিল। হিসাব বিজ্ঞানের প্রথম এবং দ্বিতীয় পত্রের মধ্যে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার হলো রেওয়ামিল। আমরা আজকে রেওয়ামিল দেখব, এই দফাগুলো কিভাবে কাজ করে, কিভাবে ডেবিট দিকে বসে এবং কিভাবে ক্রেডিট দিকে বসে, এবং রেওয়ামিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা আজকে দেখব কনসেপ্ট ক্লাস। আসলে রেওয়ামিলের কনসেপ্টটা আজকে বোঝা ট্রাই করবো আমরা। আসলে রেওয়ামিল বলতে কি বোঝায়? রেওয়ামিল হলো হিসাব চক্রের পঞ্চম ধাপ। হিসাব চক্রের রেওয়ামিল কততম ধাপ? হিসাব চক্রের রেওয়ামিল হলো পঞ্চম ধাপ। হলো হিসাব বিজ্ঞানের ভূমিকা অপরিসীম। লেনদেনগুলোতে চিহ্নিত করার পর, অর্থাৎ লেনদেনগুলোতে চিহ্নিত করলাম, তারপরে জাবেদা করলাম, তারপরে জাবেদা থেকে খতিয়ানে স্থানান্তর করলাম। এই স্থানান্তরের পরবর্তী ধাপ হলো রেওয়ামিল। এবং এই রেওয়ামিলের মাধ্যমে আমরা কি করি? এই রেওয়ামিলের মাধ্যমে আমরা মূলত হিসাব বিজ্ঞানের গাণিতিক শুদ্ধতা যাচাই করি। অর্থাৎ হিসাব বিজ্ঞানের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য, অর্থাৎ ডেবিট দিকের টাকা এবং ক্রেডিট দিকের টাকা উভয় সমান কিনা, এই গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য আমরা মূলত রেওয়ামিল করে থাকি। রেওয়ামিল উদ্দেশ্য মূলত দুটি। একটা হলো হিসাব বিজ্ঞানের গাণিতিক শুদ্ধতা যাচাই, এটা হলো মূল উদ্দেশ্য। এটা হলো হিসাব বিজ্ঞানের কি উদ্দেশ্য? মূল উদ্দেশ্য। যদি এমসিকিউতে আসে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি, তখন তোমরা লিখবা হলো গাণিতিক শুদ্ধতা যাচাই। এবং এর দ্বিতীয় উদ্দেশ্য হলো চূড়ান্ত হিসাব প্রস্তুতে সাহায্য করে। অর্থাৎ আমরা যখন আর্থিক বিবরণী করি, আমরা মূলত রেওয়ামিল যে করি, সেখান থেকে মূলত আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করি। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী রেওয়ামিলের ধারণা। আসলে রেওয়ামিল কোথা থেকে আসলো? রেওয়ামিল বাংলা শব্দ। রেওয়ামিল মূলত বাংলা শব্দ, ইংলিশ হলো ট্রায়াল ব্যালেন্স। ঠিক আছে, ট্রায়াল মানে হলো কোনো একটা জিনিসকে ভুল সংশোধনের মাধ্যমে, বারে বারে সংশোধনের মাধ্যমে সেটা সংশোধন করা, এবং ব্যালেন্স মানে হলো উদ্ধৃত। ট্রায়াল ব্যালেন্স শব্দের অর্থ হলো ভুল সংশোধনের উদ্দেশ্যে, অর্থাৎ যেটা ভুল হয়েছে সেটা সংশোধনের উদ্দেশ্যে হিসাব উদ্ধৃতসমূহ বারবার পরীক্ষা করা। ঠিক আছে, এটা হলো আক্ষরিক অর্থে। আর যদি সাধারণত আমরা দেখি, তাহলে হলো গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য ডেবিট ও ক্রেডিট সাজিয়ে তালিকা প্রস্তুত করাকে নাম হলো রেওয়ামিল। বিশেষ অর্থে, অর্থাৎ এটা যদি বুঝতে পারো তাহলে রেওয়ামিল তোমরা বুঝতে পারবা। যে সকল আর্থিক প্রতিষ্ঠান দুতরফা দাখিলা পদ্ধতি মানে ডেবিট এবং ক্রেডিট অনুসরণ করে তাদের প্রণীত হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই, অর্থাৎ ডেবিট দিকের টাকা এবং ক্রেডিট দিকের টাকা সমান কিনা, এই সমানটাকেই পরিমাপ করা হলো গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের মাধ্যমে, অর্থাৎ রেওয়ামিলের মাধ্যমে করার জন্য ডেবিট ও ক্রেডিট উদ্যোগগুলোকে সাজিয়ে তালিকা বিবরণী প্রস্তুত করাই তাই হলো রেওয়ামিল। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দিকে টাকা উদ্বৃত্তগুলোকে সাজিয়ে যে তালিকা বিবরণী প্রস্তুত করা হয় তাই হচ্ছে রেওয়ামিল। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখব হলো রেওয়ামিলের বৈশিষ্ট্য, অর্থাৎ রেওয়ামিলের কি কি বৈশিষ্ট্য হয়েছে, কি কি ক্যারেক্টারিস্টিক্স রেওয়ামিলে কি কি থাকে, আমরা এটা দেখবো এখন। রেওয়ামিল বিষয়কে অন্যান্য বিষয় থেকে আলাদা করার জন্য বেশ কিছু বৈশিষ্ট্য থাকে। রেওয়ামিলের ব্যতিক্রম নয়। রেওয়ামিলের সংজ্ঞা বিশ্লেষণ করা এর বেশ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। কি কি বৈশিষ্ট্য? সেটা হলো আলগা পাতা, এটা প্রথম বৈশিষ্ট্য। অর্থাৎ রেওয়ামিল কোনো হিসাব নয়। প্রথমত রেওয়ামিল কিন্তু কোনো হিসাব নয়। এটা আমরা জাবেদা যেরকম হিসাব করি, ঠিক আছে, তারপর খতিয়ানি যেরকম হিসাব করি, এটা কিন্তু কোনো ধরনের হিসাব নয়। এটা একটা আলাদা হিসাব, যেটা হলো আর্থিক বিবরণী প্রস্তুতে সাহায্য করে। ঠিক আছে, এর জন্য কোনো হিসাবের বই, অর্থাৎ হিসাবের কোনো বই সংরক্ষণ করতে হয় না। রেওয়ামিল আলাদা কাগজে পৃথক পৃষ্ঠায় প্রস্তুত করতে হয়। সংখ্যাত্মক বিবরণী বা তালিকা। রেওয়ামিল খতিয়ান হিসাব সময়ের উদ্ধৃত সংখ্যাত্মক তালিকা মাত্র, ইহা কোনো হিসাব নয়, হিসাবের অঙ্গ নয়। এমসিকিউতে কিন্তু আসে যে নিচের কোনটি হিসাব নয়, সেটা হলো রেওয়ামিল। এটা কিন্তু আলাদা কোনো হিসাব নয়, এর জন্য আলাদা কোনো বই রাখা হয় না। যেমন খতিয়ানের জন্য খতিয়ান বই রয়েছে, জাবেদার জন্য জাবেদা বই রয়েছে, এবং আর্থিক বিবরণীর জন্য আর্থিক বিবরণী বই রয়েছে। কিন্তু এই রেওয়ামিলের জন্য কোনো বই রাখা হয় না। মূলত এটা আর্থিক বিবরণী প্রস্তুতে সাহায্য করে থাকে। ঠিক আছে, এটা হলো এখানে তিনটা বৈশিষ্ট্য। আর একটা হলো বিবরণ ও ব্যাখ্যা, অর্থাৎ এখানে বিবরণ এবং ব্যাখ্যা দিতে হয়। বিবরণ ও ব্যাখ্যা। রেওয়ামিল কোনো প্রকার বিবরণ বা ব্যাখ্যা প্রদান করতে হয় না। অর্থাৎ রেওয়ামিলে কিন্তু আমরা কোনো ধরনের বিবরণ বা ব্যাখ্যা প্রদান করি না। আমরা যেমন জাবেদায় বিবরণ এবং ব্যাখ্যা প্রদান করি, অর্থাৎ একটা জাবেদা লেখার পর জাবেদার কিভাবে সম্পন্ন হয়েছে এটা আমরা কিন্তু বিবরণে ব্যাখ্যা করে দিই। কিন্তু রেওয়ামিলে কোনো ধরনের বিবরণ দিতে হয় না। হিসাবের শ্রেণী বিভাগ, অর্থাৎ রেওয়ামিল হিসাব অন্তর্ভুক্ত করার জন্য হিসাবের কোনো শ্রেণী বিভাগ প্রয়োজন হয় না। অর্থাৎ আমরা কিন্তু কোনো শ্রেণী বিভাগ করি না। খতিয়ানে যেমন বিভিন্ন শ্রেণী করি, নগদান হিসাব করি, মূলধন হিসাব করি, তারপরে সম্পদ হিসাব করি, ব্যাংক হিসাব করি, যেভাবে আলাদা আলাদা শ্রেণী বিভাগ করি, রেওয়ামিলে কিন্তু শ্রেণী বিভাগ করি না। আমরা একটা ছকের ভিতরে সমস্ত লেনদেনগুলো ইনক্লুড করে ডেবিট এবং ক্রেডিট টাকা নির্ণয় করি। ভুল নির্ণয়। জাবেদা ও খতিয়ানের টাকার পরিমাণ লেখায় কোনো ভুল হয়েছে কিনা তা আমরা রেওয়ামিলের মাধ্যমে প্রস্তুতের মাধ্যমে সহজে ধরা পড়ে।
তারপর ক্রমিক নম্বর রেওয়া মিলের প্রতিটি খতিয়ান উদ্ধৃত ক্রমিক নং অনুযায়ী সাজিয়ে লিখি, অর্থাৎ কতগুলো লেনদেন রয়েছে সেটা ক্রমিক নম্বরের মাধ্যমে আমরা লিখে থাকি। কোনো নির্দিষ্ট আর্থিক বছরের শেষে বিশেষ করে আর্থিক বিবরণী প্রস্তুতের পূর্বে রেওয়া মিল প্রস্তুত করা হয়, অর্থাৎ আর্থিক বিবরণী শেষে, অর্থাৎ আমি যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব তার পূর্বে হলো রেওয়া মিল প্রস্তুত করতে হয়। আমি যদি প্রতি 3 মাস পর পর আর্থিক বিবরণী প্রস্তুত করি তাহলে আমাকে 3 মাস পর পর বিবরণী প্রস্তুত রেওয়া মিল প্রস্তুত করতে হবে। যদি 6 মাস পর পর করি তাহলে 6 মাস পর পর রেওয়া মিল প্রস্তুত করতে হবে। ঠিক আছে। তারপর উভয় দিক মিল করা, এটা হলো গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্য, মানে এটাই আমরা দেখি মূলত উভয় দিক মিলকরণ কিনা, অর্থাৎ ডেবিট দিক এবং ক্রেডিট দিক, ডেবিট দিক এবং ক্রেডিট দিক সমান কিনা এটা আমরা নির্ণয় করি। ঠিক আছে। রেওয়া মিল একটি বৈশিষ্ট্য হলো যদিও হিসাব গাণিতিকভাবে সঠিক হয়, রেওয়া মিল প্রস্তুতকারী কোনো ভুল না হয়, তখন রেওয়া মিলের উভয় দিক আপনা আপনি মিলে যাবে। গাণিতিক শুদ্ধতা যাচাই, এটা হলো রেওয়া মিলের মূল উদ্দেশ্য। খতিয়ান উদ্ধৃত সমূহ গাণিতিকভাবে শুদ্ধ কিনা তা যাচাই করা রেওয়া মিলের একটি অন্যতম বৈশিষ্ট্য। পরিশেষে বলা যায় উপরিক্ত বৈশিষ্ট্যের কারণে রেওয়া মিলের হিসাব প্রক্রিয়া অন্যান্য অংশ হতে সম্পূর্ণ আলাদা বা তথাপি হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এটা হলো আমরা রেওয়া মিলের বৈশিষ্ট্যগুলো দেখলাম। আমরা এখন দেখব যে রেওয়া মিলের উদ্দেশ্য কি, অর্থাৎ কোন কোন উদ্দেশ্যে রেওয়া মিল প্রস্তুত করা হয়। প্রতিটি বিষয়ে কিছু উদ্দেশ্য রয়েছে, আমরা জানি আমরা যত কাজই করি প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। ঠিক আছে, আমরা যে পড়াশোনা করতেছি পড়াশোনার একটা উদ্দেশ্য রয়েছে, আমরা যে কাজই করি মূলত প্রত্যেকটা কাজের উদ্দেশ্য থাকে, সেটাকে আমরা অবজেক্টিভ নামে জানি ইংলিশে। তো রেওয়া মিলের উদ্দেশ্য বা অবজেক্টিভস অফ ট্রায়াল ব্যালেন্স, প্রতিটি বিষয়ে কিছু উদ্দেশ্য থাকে, তা রেওয়া মিলের ক্ষেত্রেও প্রযোজ্য। রেওয়া মিলে যদিও হিসাবের অংশ নয় তবু হিসাব বিজ্ঞানে রেওয়া মিলের বেশ প্রভাব রয়েছে। সাধারণত হিসাব বিজ্ঞানীগণ হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই সত্যতা যাচাইয়ের কারণে নির্ভুলভাবে চূড়ান্ত হিসাব অর্থাৎ আর্থিক বিবরণী একদম নির্ভুলভাবে করার জন্য হিসাব প্রণয়নের জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়ে থাকে। নিম্নে এর উদ্দেশ্যসমূহ আলোচনা করা হলো। দুতরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ নিশ্চিত, অর্থাৎ আমরা যে ডেবিট এবং ক্রেডিট করি এই দুতরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ, অর্থাৎ ডেবিট ক্রেডিট যাতে ভালোভাবে প্রয়োগ করতে পারি এটা নিশ্চিত করে। আর্থিক লেনদেনগুলো দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লিপিবদ্ধ করা হয়েছিল কিনা তা যাচাইকরণের প্রথম পদক্ষেপ হিসাবে রেওয়া মিল ব্যবহৃত হয়। যদি রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট দিক আপনা আপনি মিলে যায় তখন দুতরফা দাখিলা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এটা হলো প্রথম উদ্দেশ্য। তারপর হলো গাণিতিক শুদ্ধতা যাচাই, এটা হলো মূল উদ্দেশ্য। আমরা জানি কি হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য হলো রেওয়া মিলের মূল উদ্দেশ্য হলো গাণিতিক শুদ্ধতা যাচাই করা, অর্থাৎ ডেবিট দিকের টাকা এবং ক্রেডিট দিকের টাকা উভয়টা সমান কিনা সেটা নির্ণয় করা। আর্থিক অবস্থা সম্পর্কে মোটামুটি ধারণা রাখা, আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করি ডেবিট দিক এবং ক্রেডিট দিক নির্ণয় করি আমরা কিন্তু আইডিয়া করতে পারি যে আর্থিক বিবরণী কীরকম হতে যাচ্ছে। ঠিক আছে, এটা মূলত আমরা মোটামুটি একটা ধারণা পাই। ভুল উদ্ঘাটন, অর্থাৎ আমাদের যদি কোনো কারণে ডেবিট এবং ক্রেডিট দিক না মিলে যায়, আমরা সব কিছু প্রপারলি লিখেছি, ডেবিটের টাকা সম্পদগুলো সম্পদের ডেবিট দিকে লিখেছি, ব্যয়গুলো ডেবিট দিকে লিখেছি, দায় মালিকানা সত্ত্ব এবং উত্তোলন সবগুলো প্রপারলি ক্রেডিট দিকে লিখেছি, তারপরেও কোনো না কোনো কারণে ভুল হতে পারে। এই রেওয়া মিলে যখন ডেবিট এবং ক্রেডিট দিকে মিলবে না, উভয় দিকে ডেবিট এবং ক্রেডিট মিলবে না, তখনই কি জানবো যে কোনো একটা ভুল হয়েছে। এই রেওয়া মিলের মাধ্যমেই কিন্তু আমরা সেই ভুলটাকে উদ্ঘাটন করতে পারি। ঠিক আছে, ভুল উদ্ঘাটন। তারপরে চূড়ান্ত হিসাবে প্রস্তুত, অর্থাৎ রেওয়া মিল মূলত করা হয় হলো পরবর্তী যে ধাপ আর্থিক বিবরণী, এটা ভালোভাবে করার জন্য মূলত আমরা রেওয়া মিল করে থাকি, এটাকে আমরা চূড়ান্ত হিসাবে বলতে পারি। এই জন্য বলছে এখানে চূড়ান্ত হিসাব প্রস্তুত, অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুতের জন্য আমাদের রেওয়া মিল করা প্রয়োজন। তারপর হলো তুলনা, রেওয়া মিলের প্রতিটি হিসাব উদ্ধৃত দ্বারা তৈরি করা হয় বিধায় এক হিসাবের সাথে অন্য হিসাবের তুলনা করা যায় এবং একই হিসাবের বিভিন্ন বছরের মাধ্যমে তুলনা করা যায়। আমরা যখন যেহেতু রেওয়া মিলে সব উদ্ধৃতগুলো নিয়ে আসি সেখানে কিন্তু একটা হিসাবের সাথে আর একটা হিসাব, যেমন নগদান হিসাবের সাথে ব্যাংক হিসাব আমরা তুলনা করতে পারি, এবং এই বছরের রেওয়া মিলে যে নগদান হিসাব এবং পূর্ববর্তী বছরের রেওয়া মিলে নগদান হিসাব যে কতটুকু পার্থক্য হয়েছে, আমার ব্যবসা কি ভালো হচ্ছে নাকি দিন দিন খারাপের দিকে যাচ্ছে, এটা আমরা কিন্তু তুলনা করতে পারি। এদিক থেকেও আমাদের রেওয়া মিল সাহায্য করে। ঠিক আছে, এটা ছিল হলো রেওয়া মিলের উদ্দেশ্য। আরও কিছু উদ্দেশ্য রয়েছে, সেটা হলো সময় ও শ্রম লাঘব, অর্থাৎ আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করি, রেওয়া মিল প্রস্তুত করার মাধ্যমে আমাদের যে খতিয়ান আলাদা আলাদা হিসাব ছিল, নগদান নামে একটা হিসাব ছিল, তারপরে হলো মূলধন নামে একটা হিসাব ছিল, দেনাদার নামে একটা হিসাব ছিল, পাওনাদার নামে একটা হিসাব ছিল, প্রত্যেকটা আলাদা আলাদা হিসাব ছিল। সেই হিসাবগুলোকে কিন্তু একসাথে করেছে, একটা পেজে নিয়ে আসছে, রেওয়া মিল পেজে নিয়ে আসছে। সেই রেওয়া মিল থেকে যেহেতু যখন আমরা আর্থিক বিবরণী করব তখন আমাদের কি সময় কিন্তু কম লাগবে। যদি আমরা খতিয়ান থেকে সরাসরি আর্থিক বিবরণী করতাম তাহলে প্রত্যেকটা হিসাব খতিয়ান বইতেই দেখতে হতো, টাকাটা যে নামাতে হতো, তখন আবার রেওয়া মিল
মানে স্কিপ করে আমাদের আর্থিক বিবরণী নিয়ে যেত, প্রত্যেকটা আলাদা আলাদা করতে হতো। কিন্তু রেওয়া মিল কী করলো, প্রত্যেকটা হিসাবকে একটা পেজে নিয়ে আসলো। সেই একটা পেজ থেকে আমরা কী করতে পারলাম, এখন আর্থিক বিবরণী করতে পারতেছি, যার কারণে আমাদের সময় এবং শ্রম লাগল হচ্ছে প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ। আমরা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে পারতেছি, আমরা দেখতে পারতেছি যে লেনদেনগুলো কিভাবে হচ্ছে। ঠিক আছে, তথ্য প্রদান প্রতিষ্ঠানের জন্য আমরা বিভিন্ন ধরনের তথ্য প্রয়োজন হতে পারে, যেমন আমাদের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, আমরা জানি বিভাগ থাকে, অর্থ বিভাগ থাকে, তথ্য বিভাগ থাকে, সেই তথ্য বিভাগ বা অর্থ বিভাগকে আমরা বিভিন্ন প্রয়োজনীয় তথ্য প্রদান করতে পারতেছি। তারপর হিসাব খাত সম্পর্কে জানা যায়, অর্থাৎ আমরা যখন ক্রমিক নিয়ম ব্যবহার করে বিধায় কোন প্রতিষ্ঠানে কী পরিমাণ হিসাব খাত রয়েছে, অর্থাৎ কতগুলো হিসাব খাত রয়েছে, আমরা কিন্তু ইজিলি এখান থেকে জানতে পারি। পরিশেষে বলা যায় রেওয়া মিল কোনো হিসাব বা হিসাব নয়। প্রথমত রেওয়া মিল কোনো হিসাব নয়, কিন্তু হিসাব বিজ্ঞানের পরবর্তী ধাপ, অর্থাৎ যে ধাপগুলো রয়েছে, যে ম্যান্ডেটরি কাজগুলো রয়েছে, সেটা করার জন্য আমাদের মূলত রেওয়া মিল প্রস্তুত করার প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী এটাই ছিল আজকের কনসেপ্ট ক্লাস 1। আমরা দেখা করবো আবার পরবর্তী কনসেপ্ট ক্লাস। সে পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আমরা এখন যেটা দেখবো সেটা হলো রেওয়া মিলের ছক বা নমুনা, অর্থাৎ রেওয়া মিল নমুনা ছক কী কী কাজে লাগে। আসলে রেওয়া মিল যেহেতু হিসাবে কোনো অঙ্গ নয়, সেহেতু রেওয়া মিলের প্রস্তুতের নির্দিষ্ট কোনো ছক নেই, যেহেতু এটার কোনো মানে হিসাবের অংশ নয়, এটার কোনো নির্দিষ্ট ছক নেই, কিন্তু হিসাবকে প্রস্তুত করার জন্য এইভাবে মূলত একটা ছক নমুনা হিসেবে দিয়ে দিয়েছে। সেখানে কি কি থাকবে, প্রথমে প্রতিষ্ঠানের নাম থাকবে, অর্থাৎ আমরা যে প্রতিষ্ঠানে কাজ করব সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে। ঠিক আছে, এটা হলো রেওয়া মিলের হেডিংস, এটা থাকবে। তারপর কি থাকবে, তারপর হলো রেওয়া মিল থাকবে, অর্থাৎ যে রেওয়া মিল করবো মানে রেওয়া মিল নাম থাকবে। তারপরে থাকবে হলো যে সাল থাকবে, সেই সালের তারিখের সমাপ্ত বছর, অর্থাৎ 2017 সালের 31শে ডিসেম্বর তারিখে। ঠিক আছে, 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে, এরকম থাকবে। আচ্ছা, তারপর হলো ক্রমিক নম্বর, এখানে যতগুলো রেওয়া মিল হবে সবগুলো লিখবো, 10টা হতে পারে, 15টা হতে পারে, 20টা হতে পারে, এগুলো ক্রমিক নম্বর থাকবে। তারপর হিসাবের শিরোনাম, অর্থাৎ যদি মূলধন হয় তাহলে মূলধন লিখবো। ঠিক আছে, এটা হলো হিসাবের শিরোনামে যেটা থাকবে সেটা লিখবো। যত টাকা হবে মূলধন, কত টাকা বসবে, এটা এই দিকে ধরো 80,000 টাকা, এইভাবে 80,000 টাকা লিখবো। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা হিসাব লিখবো। তাহলে হিসাবের শিরোনাম থাকবে, হিসাবের শিরোনামে হলো এই যেগুলো থাকবে, মূলধন হিসাব, নগদান হিসাব, এগুলো থাকবে। তারপরে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এই মূলত 1 2 3 4 5টা, একটা ছকে 5টা ঘর হয়ে থাকে, সেখানে ক্রমিক নম্বর থাকে, তারপরে হলো হিসাবের শিরোনাম থাকে, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, এই 5টা টোটাল মানে ঘর থাকে। ঠিক আছে, এটা হলো নমুনা ছক। নমুনা ছকের বিবরণ আমরা দেখি। প্রথমে ক্রমিক নম্বর থাকে, এটা তো বললামই মাত্র, যে ক্রমিক নম্বরে যতগুলো মানে লেনদেন আসবে তার ক্রমিক নম্বর দেওয়া থাকে, 10টা হতে পারে, 15টা হতে পারে। তারপর হলো হিসাবের শিরোনাম, হিসাবের শিরোনামে হলো কি নামে রেওয়া মিলের ছকের ক্রমিক নম্বর পরবর্তী ঘরটি হলো হিসাবের শিরোনাম। এই ঘরে খতিয়ান হিসাবের নাম, যেমন মূলধন হিসাব, মাত্র যেটা লিখেছিলাম মূলধন হিসাব। ঠিক আছে, এখানে কি হতে পারে, মূলধন হিসাব হতে পারে, তারপরে হলো বিক্রয় হিসাব হতে পারে, মজুর হিসাব, আসবাবপত্র হিসাব, এগুলো হলো কি থাকবে, হিসাবের শিরোনামে থাকবে। তারপর হলো খতিয়ান পৃষ্ঠা থাকবে, অর্থাৎ সেই হিসাবের শিরোনামে কোন খতিয়ান পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আমরা যখন খতিয়ান করি, খতিয়ান তো অনেক বড় হয়ে থাকে। ঠিক আছে, এখানে পেজ লেখা থাকে, যেটা 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর, এইভাবে পেজ লেখা থাকে। তো খতিয়ান পৃষ্ঠায় পাশে লেখা হয়ে থাকে যেটা কত নাম্বার পেজ থেকে এসেছে। মূলত আমাদের এখানে কোনো কাজ নেই, কারণ আমাদের খতিয়ান পৃষ্ঠা এইচএসসিতে লাগে না। তারপর ডেবিটের উদ্ধৃত টাকা, অর্থাৎ সম্পদ, ব্যয়, এগুলো কোথায় বসে, এগুলো হলো ডেবিটে বসে, তার এগুলো ডেবিট দিকে বসাবো। ক্রেডিট উদ্বৃত্তের টাকার পরিমাণ, ক্রেডিট কোনগুলো বসে, মালিকানা সত্ত্ব বসে, দায় বসে, উত্তোলন বসে, তো এগুলো ক্রেডিট দিকে বসাবো এবং সবশেষে গাণিতিক শুদ্ধতা যাচাই করব। ঠিক আছে, আচ্ছা, রেওয়া মিল প্রস্তুতি প্রণালী, অর্থাৎ কিভাবে প্রণালী করতে হবে। রেওয়া মিল প্রস্তুতির মূল পদ্ধতি হলো দুতরফা দাখিলা উদ্ধৃত হতে ডেবিট এবং ক্রেডিট ভিত্তিতে, কি ভিত্তিতে, ডেবিট এবং ক্রেডিট ভিত্তিতে রেওয়া মিল তৈরি করা হয়। ছকা কাপড়, সর্বপ্রথম এক খণ্ড আলাদা কাগজে 5 ঘর বিশিষ্ট, রেওয়া মিলে কয়টা ঘর, 5টা ঘর, 5 ঘর বিশিষ্ট ছকটা নিই, এর শিরোনামগুলো লিখি, সবগুলো লিপিবদ্ধ করি, সবগুলো যোগ করি, অর্থাৎ লিপিবদ্ধ সবগুলো যে যে লেনদেন আসবে সেগুলো যোগ করব, তারপর সেগুলোকে সব মিলে কি করব, যোগ করব। যোগ করে দেখব যে ডেবিট দিক এবং ক্রেডিট দিক মিলেছে কিনা। ঠিক আছে, যোগ করার পর দেখবো যে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা মিলেছে কিনা, যদি মিলে যায় তখনই আমার গাণিতিক শুদ্ধতা যাচাই হয়ে যাবে, আমি পরবর্তী কাজ আর্থিক বিবরণী করতে পারবো। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো বিষয় থাকে আর্থিক রেওয়া মিলের ভিতরে, সেটা হলো এই যে ছকটা, সবচেয়ে ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যদি এই ছকে যা আছে সবগুলো যদি মনে রাখতে পারো, অ্যাপ্লাই করতে পারো, তুমি রেওয়া মিলে পূর্ণ মার্কস পাবা।
ফুল মার্কস পাবা, ঠিক আছে? তোমার কোনো ধরনের মার্কসের গ্যাপ হবে না। মূলত এটাই হলো রেওয়া মিল, অর্থাৎ ডেবিট দিকে কোন টাকা বসে। রেওয়া মিল কি করে? রেওয়া মিল শুধু ডেবিট দিকে টাকা এবং ক্রেডিট দিকে টাকা যোগ করে এবং যোগ করে দেখে দুইটা সমান আছে কিনা। ডেবিট দিকে কি কি বসবে, যেখানে যেগুলো আছে এগুলো ডেবিট দিকে বসবে এই পাশেরটা। ক্রেডিট দিকে কি কি বসবে, এই পাশে হলো ক্রেডিট দিকে বসবে। তো ডেবিট এবং ক্রেডিট কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে এটা যদি আমরা নির্ণয় করতে পারি, রেওয়া মিল আসলে কোনো বিষয় না, একদম ইজি একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা জানি কি ডেবিট দিকে কি বসে, আমরা একটু আইডিয়া নিই যে ডেবিট দিকে কি বসে। ডেবিট এবং ক্রেডিট, ডেবিট দিকে যাবতীয় সম্পদ বসে, যাবতীয় সম্পদ বসে এবং যাবতীয় ব্যয় বসে, এগুলো হলো সব ডেবিট দিকে বসে, ঠিক আছে? এর বাইরে কিন্তু ডেবিট দিকে আর কোনো কিছু বসে না। আর ক্রেডিট দিকে কি বসে? ক্রেডিট দিকে বসে হলো যাবতীয় দায়, তারপর কি বসে? যাবতীয় মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের ভিতরেই কি কি রয়েছে? মালিকানা সত্ত্বের ভিতরে রয়েছে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, ঠিক আছে? তো এইগুলো অবশ্য আমরা দেখব, ঠিক আছে? দেখো ডেবিট এর দিকে কলামে যাবতীয় সম্পদ, এই যে লিখেছি যাবতীয় সম্পদ কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। যাবতীয় যত ধরনের সম্পদ আছে, হাতে নগদ, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, প্রাপ্য নোট, বিনিয়োগ, আসবাবপত্র, সরঞ্জাম, কলকব্জ যন্ত্রপাতি, ভূমি ও দালান কোঠা, সোনা, ইজারা সম্পত্তি, পেটেন্ট গ্রন্থ, সত্ত্ব, যানবাহন, মজুত পণ্য, ঋণ প্রদান, এই যাবতীয় সম্পদ সবগুলো ডেবিট দিকে বসবে। তাহলে ডেবিট দিকেটা সম্পদ আমরা বুঝলাম যে ডেবিট দিকে বসলো। তারপর কি দায় কি বসবে কোন দিকে? ক্রেডিট দিকে বসবে। যাবতীয় দায়, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, ব্যাংক ঋণ, ঋণপত্র, বন্ধক ঋণ, মূলধন, অদাবিকৃত লভ্যাংশ, ঠিক আছে? এটা একটু দেখে নিই, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো ভালো আসে। সেটা হলো একটা দায়, অদাবিকৃত লভ্যাংশ, এটা হলো আমার জন্য দায়, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দায়। এটা কোথায় বসবে? এটা হলো ক্রেডিট দিকে বসবে, ঠিক আছে? আচ্ছা, যাবতীয় খরচাবলী মানে ব্যয় কোথায় বসবে? ব্যয় হলো ডেবিটে বসবে। তাহলে ক্রয়, মজুরি, ক্রয় পরিবহন শুল্ক, জাহাজ ভাড়া, বেতন ভাড়া, মণিহারি, বহির্মুখী বহন খরচ, বিজ্ঞাপন খরচ, ভ্রমণ খরচ, শিক্ষানবিশ ভাতা, ডাক ও তার খরচ, এই যাবতীয় খরচ কোথায় বসবে? এটা হলো খরচ, মানে ব্যয়ের হলো প্রকার আছে, এটা খরচ, একটা হলো ক্ষতি, আমরা দেখব। এটা হলো ডেবিট দিকে বসবে। তাহলে যাবতীয় আয় বা লাভ হয়েছে তার বিপরীত দিকে বসবে। প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত সুদ, প্রাপ্ত কমিশন, প্রাপ্ত উপভাড়া, বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ, উত্তোলনের সুদ, শিক্ষানবিশ সেলামি, লভ্যাংশ আয়, প্রাপ্ত অনুদান, সম্পত্তি বিক্রয়, মুনাফা, এই যাবতীয় আয় বা লাভ কোথায় বসবে? আয় এবং লাভ হলো ক্রেডিট দিকে বসবে। তারপর যাবতীয় ক্ষতি, আমার ক্ষতি হয়েছে, ঠিক আছে? সেই ক্ষতিটা হলো ডেবিট দিকে বসবে। বিবিধ ক্ষতি হতে পারে, চুরি হতে পারে বা আগুন লাগতে পারে, ঠিক আছে? অন্যদের পাওনা বাট্টা, প্রদেয় বাট্টা, সঞ্চিতি, আগুনে বিনষ্ট পণ্য, যে আগুন লেগেছে, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, এগুলো সব ক্ষতিগুলো কোথায় বসবে? ডেবিট দিকে বসবে। এবং সম্পদের উপর সঞ্চিতি, অর্থাৎ আমার যে সম্পদ, এটা খুবই ইম্পর্টেন্ট, সম্পদের যে সঞ্চিতি রয়েছে, অর্থাৎ দেনাদার, ঠিক আছে? এর উপর যখন সঞ্চিতি করব, দেনাদারের উপর সঞ্চিতি হতে পারে, ঠিক আছে? এই যে সঞ্চিতি, সম্পদের উপর সঞ্চিতি বা ভবিষ্যৎ সাধারণ সঞ্চিতি, অর্থাৎ এগুলো সব কোথায় বসবে? ক্রেডিট দিকে বসবে। সম্পদের সঞ্চিতি ক্রেডিট দিকে বসবে, আর দায়ের সঞ্চিতি এটা হলো ডেবিট দিকে বসবে। মনে রাখবা, সম্পদের সঞ্চিতি যেমন হলো দেনাদার, এর যখন সঞ্চিতি করবো এটা বসবে ক্রেডিট দিকে। আর দায়ের সঞ্চিতি যেমন পাওনাদার, এর যখন সঞ্চিতি বসবো সেটা বসবে কোন দিকে? ডেবিট দিকে। যেমন এই দেখো, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি নামে একটা আছে, সেটা হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, ঠিক আছে? বা প্রদেয় বাট্টা সঞ্চিতি, এই যে প্রদেয় বাট্টা সঞ্চিতি, অর্থাৎ প্রদেয় আমার জন্য কি? পাওনাদার, এটা হলো দায়। এর যখন সঞ্চিতি করলাম তখন বসলো ওটা ডেবিট দিকে, অর্থাৎ দায়ের সঞ্চিতি। আর হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি বা এই যে দেনাদার বাট্টা সঞ্চিতি, দেনাদার আমার জন্য কি? সম্পদে যখন সঞ্চিতি করবো তখন বসবে হলো ক্রেডিট দিকে। খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। সাধারণ সঞ্চিতি এগুলো সব কিছু ক্রেডিট দিকে বসবে, অর্থাৎ সঞ্চিতি মানেই ক্রেডিট দিকে বসবে, ঠিক আছে? সঞ্চিতি করা হয় মূলত সম্পদ থেকে, আর কোনো ক্ষেত্রে দায় থেকেও সঞ্চিতি হতে পারে, যেমন পাওনাদারের বাট্টা সঞ্চিতি বা প্রদেয় বাট্টা সঞ্চিতি। যখনই দায় থেকে সঞ্চিত হবে তখন বসবে হলো ডেবিট দিকে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তীতে যাব দায়ের সুদ, খুব ইম্পর্টেন্ট। সেটা হলো একটা হলো দায়ের সুদ, ঠিক আছে? এটা হলো ডেবিট দিকে বসবে। যেমন মূলধনের সুদ বা ঋণপত্রের সুদ, মূলধনের সুদ, ঋণপত্রের সুদ, ঋণ কর্যের সুদ, ব্যাংক ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, শিল্প ব্যাংক ঋণের সুদ, অর্থাৎ যত দায়ের সুদ আছে সব বসবে হলো ডেবিট দিকে। আর যত সম্পদের সুদ আছে, ঠিক আছে,
যেমন প্রদত্ত ঋণ বা অগ্রিম প্রদানের সুদ, প্রদত্ত ঋণের সুদ, প্রদত্ত অগ্রিম সুদ, ক্রয়কৃত ঋণপত্রের সুদ, বিনিয়োগের সুদ হতে পারে, ঠিক আছে, অনাদায়ী বিনিয়োগের সুদ হতে পারে। অর্থাৎ যত সম্পদের সুদ সব বসবে ক্রেডিট দিকে, কারণ এটা আমার আয় হবে, আর যত দায়ের সুদ এটা আমার ব্যয় হবে, ঠিক আছে, এর জন্য এটা ক্রেডিট দিকে বসবে, ডেবিট দিকে বসবে। তারপর আমরা জানি কি অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় আমার জন্য সম্পদ, আমি আগে ব্যয় করেছি, ঠিক আছে, আমার সম্পদ রয়েছে, আমি ভবিষ্যতে সেটা পাবো, এটা হলো ডেবিট দিকে বসবে। অগ্রিম আয় মানে আমি আয়টা আগেই করেছি, আয়টা হওয়ার কথা ছিল 5 মাস পরে, আমি আয়টা আগেই করেছি, তাহলে আমাকে কি সেই 5 মাস পরে তার সার্ভিসটা আমাকে দিতে হবে, আমি তার কাছে দায়বদ্ধ, আমার এটা হলো ক্রেডিট দিকে বসবে, ঠিক আছে। এটা হলো সম্পদ, এটা হলো সম্পদ, অগ্রিম ব্যয় হলো সম্পদ এবং অগ্রিম আয় হলো দায়, ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর হলো বকেয়া আয়, বকেয়া হলো সম্পদ, অর্থাৎ আমার আয় হয়েছে কিন্তু এই টাকাটা আমি পাইনি, বকেয়া রয়েছে, এটা আমার জন্য সম্পদ। সিমিলারলি বকেয়া ব্যয় এটা আমার জন্য দায়, অর্থাৎ আমার ব্যয় হয়েছে, অর্থাৎ আমার বেতন দেওয়ার কথা ছিল কিন্তু আমি বেতন দিইনি, বকেয়া, তাহলে আমার কি দায়বদ্ধ যে তাকে বেতনটা দিতে হবে, ঠিক আছে। এই যে বকেয়া মজুরি, তারপরে বকেয়া বেতন, বকেয়া মণিহারি, যত ধরনের বকেয়া ব্যয় হবে সব দায় হবে। এই চারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে রাখবো। অগ্রিম ব্যয় হলো, অগ্রিম ব্যয় এটা সম্পদ, বকেয়া আয় এটা হলো সম্পদ, অগ্রিম আয় এটা হলো দায় এবং বকেয়া ব্যয় এটা হলো দায়। তারপরে আয় হ্রাসসমূহ, অর্থাৎ যে জিনিসগুলো আয়কে হ্রাস করে দেয় সেগুলো হলো ডেবিট দিকে বসবে, যেমন আন্তঃফেরত বা বিক্রয় ফেরত। বিক্রয় কি? বিক্রয় মূলত আয়, এটা যখন হ্রাস পাবে মানে বিক্রয় ফেরতের মাধ্যমে বিক্রয়টা কমে গেল, বিক্রয় বস্তু ডেবিট পাশে, তার বিপরীত কাজটা হলো তার মানে ক্রেডিট পাশে বস্তু বিক্রয়টা, যেহেতু তার বিপরীত কাজ হয়েছে এটা বসবে হলো ডেবিট দিকে, ঠিক আছে। তারপরে দায় ও মালিকানা সত্ত্ব হ্রাস, যেমন উত্তোলন, জীবন বীমা প্রিমিয়াম, আয়কর, প্রদেয় নোট বাট্টা, সঞ্চিতি, এগুলো সব কোথায় বসবে? এগুলো হলো ডেবিট দিকে বসবে, ঠিক আছে। কিসের জন্য? এটা হলো দায় মালিকানা সত্ত্ব হ্রাস, দায় এবং মালিকানা সত্ত্ব হ্রাস করতেছে। দায় মালিকানা সত্ত্ব কোথায় বসে? ক্রেডিটে বসে। হ্রাস করতেছে মানে কি? ক্রেডিটের বিপরীত কাজটা করতেছে, এই জন্য এটা ডেবিট দিকে বসবে। তারপরে ব্যয় যেগুলোকে হ্রাস করে, যেমন ক্রয় ফেরত হতে পারে, তারপর ক্রয় বাট্টা, কারবারি বাট্টা, এগুলো হলো ব্যয়কে হ্রাস করে, যার কারণে এগুলো ডেবিট দিকে ক্রেডিট দিকে বসবে। বিবিধ তহবিল, অর্থাৎ লভ্যাংশ সম্ভাব্যতাকরণ তহবিল, পেনশন তহবিল, ক্ষতিপূরণ তহবিল, অর্থাৎ যত ধরনের তহবিল সবগুলো হলো ক্রেডিট দিকে বসবে, ঠিক আছে। তো এই ছিল মূলত হলো দুটি পার্ট, এটা হলো 1 নম্বর স্লাইড, এটা 2 নম্বর স্লাইড। এই দুইটা স্লাইড যদি তুমি ভালো করে মনে রাখতে পারো, ঠিক আছে, এই স্লাইডে যে যে দফাগুলো রয়েছে এটা যদি ভালো মনে রাখতে পারো, তোমার জন্য রেওয়া মিল খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। একটু সময় দিয়ে এই দুইটা স্লাইড তোমাদের বইয়েও রয়েছে এবং স্লাইডেও আছে, পড়ার ট্রাই করো, বারে বারে যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের জন্য ইজি হয়ে যাবে। রেওয়া মিলের কিছু মানে বিবেচ্য বিষয়সমূহ রয়েছে, আমরা যেগুলোকে বিবেচনা করি, অর্থাৎ সেগুলো কোন জায়গায় যাবে, ঠিক আছে। এটা হলো রেওয়া মিলের বিবেচ্য বিষয়সমূহ, অর্থাৎ রেওয়া মিলের কিছু কিছু দফা আছে সেগুলো আসবে না রেওয়া মিলে, যেমন সমাপনী মজুত পণ্য, জেনারেল কেস এটা কিন্তু আসবে না, আবার কোনো কোনো ক্ষেত্রে আসতেও পারে, ঠিক আছে। এটা দেখবো আসলে কিভাবে কাজ করে। তো প্রথমত যেটা সেটা হলো ইম্পর্টেন্ট, সেটা সমাপনী মজুত পণ্য, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো সমাপনী মজুত পণ্য। যে সকল আর্থিক বিবরণী শেষে অবিকৃত থাকে বা অব্যবহৃত থাকে সে সকল পণ্যকে সমাপনী মজুত পণ্য বলে। অর্থাৎ আমি ধরো যে 1 লক্ষ টাকা পণ্য ক্রয় করেছিলাম, আমি 80,000 টাকা পণ্য বিক্রয় করেছি সারা বছর, আমার কাছে সমাপনী মজুত পণ্য কত? 20,000 টাকা, অর্থাৎ আমি এটা বিক্রি করতে পারিনি, ঠিক আছে। সাধারণত মানে জেনারেল কেসে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা রেওয়া মিলে সমাপনী মজুত পণ্যকে অন্তর্ভুক্ত করব না, কারণ সমাপনী মজুত প্রারম্ভিক মজুত এবং পণ্য ক্রয় অংশ বিশেষ, অর্থাৎ সমাপনী যে মজুত যে রয়েছে এটা মূলত কোথা থেকে আসলো? এটা প্রথম ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্য, এই দুইটা সমন্বয় মূলত লাস্টে হলো এই সমাপনী মজুত আসে। যদি ক্রয় এবং প্রারম্ভিক মজুত পণ্য এটা যদি ইনক্লুড করি, অর্থাৎ নিয়ে আসি, তখন সমাপনী মজুত পণ্য আসবে না। কিন্তু ওই দুটোকে কোনো কারণে যদি বাদ চলে যায় তখন সমাপনী মজুত পণ্য আসবে, আমরা দেখবো এটা। তবে এই যে এটা বলছে, তবে বিশেষ অবস্থায় সমাপনী মজুত রেওয়া মিলে ডেবিট দিকে অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ আমরা জানি কি সমাপনী মজুত পণ্য একটা সম্পদ, এই জন্য ডেবিট দিকে অন্তর্ভুক্ত হবে। অবস্থা নিম্নরূপ, অর্থাৎ কোন কোন অবস্থায় আসে? যদি প্রশ্নে সমন্বিত ক্রয়, কি ক্রয়? সমন্বিত ক্রয়, প্রশ্নে যদি দেওয়া থাকে যে সমন্বিত ক্রয়, ঠিক আছে, দেওয়া থাকে, এই ক্ষেত্রে একটা ক্ষেত্রে আসবে, আর একটা ক্ষেত্রে হলো যদি মোট লাভ বা ক্ষতি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আসবে। উল্লেখ্য সমাপনী মজুত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হলে প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। আচ্ছা, আমরা একটু দেখি সমন্বিত ক্রয়টা কি। সমন্বিত ক্রয় অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য, এখানে প্রারম্ভিক মজুত পণ্য যোগ পণ্য ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ মাইনাস সমাপনী মজুত পণ্য, অর্থাৎ প্রারম্ভিক মজুত পণ্য
পণ্য ক্রয় এবং ক্রয় সংক্রান্ত খরচ এই সবগুলোকে যোগ করে যদি সমাপনী মজুত পণ্য বিয়োগ করি তাহলে আসবে হলো সমন্বিত ক্রয়। এখন এই সমন্বিত ক্রয় যদি আমি রেওয়া মিলে নিয়ে আসি তাহলে প্রারম্ভিক মজুত পণ্য কিন্তু আসতেছে, পণ্য ক্রয় আসতেছে, ক্রয় সংক্রান্ত খরচ যেমন হলো মজুরি, ঠিক আছে, বা ক্রয় পরিবহন, এই যে ক্রয় সংক্রান্ত খরচ হলো এগুলোকে বলে মজুরি হতে পারে, ক্রয় পরিবহন হতে পারে, এগুলো যখন নিয়ে আসতেছি এগুলো যোগ করে সমাপনী মজুত পণ্য বিয়োগ করলাম, ঠিক আছে। যেহেতু এখানে বিয়োগ করতেছি সেহেতু যখন আমরা রেওয়া মিল প্রস্তুত করবো, রেওয়া মিলে যদি সম্মিলিত ক্রয় নিয়ে আসি তখন এটার সাথে কি করতে হবে, যোগ করতে হবে সমাপনী মজুত পণ্য, ঠিক আছে। এখানে যেহেতু বিয়োগ করতেছি মানে সমন্বিত ক্রয়টা বিয়োগ করতে হয়, যেহেতু এখানে বিয়োগ যাচ্ছে, যখনই আমরা সমন্বিত ক্রয় রেওয়া মিলে আনবো তখন এটাকে সমাপনী মজুত পণ্য যোগ করতে হবে। আর এই যে হিসাবগুলো আছে প্রারম্ভিক মজুত পণ্য, পণ্য ক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ, এগুলো তখন রেওয়া মিলে আসবে না, বুঝছো। আরেকবার বলি, সমন্বিত ক্রয়, সমন্বিত ক্রয় মানে কি, প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় সংক্রান্ত খরচ বিয়োগ সমাপনী মজুত পণ্য, এটা হলো সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় যদি রেওয়া মিলে দেওয়া থাকে তখন সমাপনী মজুত পণ্যকে যোগ করতে হবে, ঠিক আছে। আর এই যে হিসাবগুলো রয়েছে প্রারম্ভিক মজুত পণ্য, পণ্য ক্রয় এবং ক্রয় সংক্রান্ত, এগুলো তো অলরেডি ইনক্লুড করা হয়েছে, ঠিক আছে, তখন এইগুলো আসবে না, ঠিক আছে। আচ্ছা, এটা হলো সমন্বিত ক্রয়ের ক্ষেত্রে। আর একটা ক্ষেত্রে বলেছে সেটা হলো মোট লাভ, অর্থাৎ মোট লাভে মূলত কি করি আমরা, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার মাধ্যমে মোট লাভ নির্ণয় করি। সেই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে কিন্তু আমরা দেখবা সেই ছকে সেখানে আমরা হলো সমাপনী মজুত পণ্যকে বিয়োগ করি। যেহেতু মোট লাভ থেকে বিক্রিত পণ্য, মোট লাভ নির্ণয়ের একটা পার্ট ছিল সমাপনী মজুত পণ্য বিয়োগ করে কিন্তু আমরা মোট লাভটা নির্ণয় করলাম। যেহেতু সেখানে বিয়োগ করেছি, এখানে সে রেওয়া মিল প্রস্তুত করতে কি করতে হবে, প্লাস করতে হবে, ঠিক আছে। তখন আবার মোট লাভের ক্ষেত্রে এই যেগুলো আসবে না, প্রারম্ভিক মজুত পণ্য, পণ্য ক্রয় করা সংক্রান্ত, কারণ এগুলো অলরেডি যোগ করা হয়ে গেছে। তো এই দুইটা ক্ষেত্রে একটা হলো সমন্বিত ক্রয় আর একটা হলো মোট লাভ, এই দুইটা ক্ষেত্রে শুধুমাত্র রেওয়া মিলকে যোগ করতে হবে, আর অন্য অন্য কেসে, সাধারণ কেসে রেওয়া মিল আসবেই না, রেওয়া মিলে মানে সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে আসবেই না, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখব হলো চলতি সম্পদ। চলতি সম্পদ এর প্রারম্ভিক উদ্ধৃত্ত সমূহ, অর্থাৎ চলতি সম্পদের প্রারম্ভিক উদ্ধৃত্ত, ঠিক আছে। উদ্ধৃত্ত কিন্তু দুই ধরনের, একটা হলো প্রারম্ভিক উদ্ধৃত্ত অর্থাৎ বছরের শুরুর উদ্ধৃত্ত, আর একটা হলো সমাপনী উদ্ধৃত্ত, সেটা হলো বছর শেষের উদ্ধৃত্ত। রেওয়া যেহেতু সমাপনী দিবসে অর্থাৎ সমাপনী একদম বছর শেষে তৈরি করি, সেহেতু কোনো চলতি সম্পদের প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়া মিলে আসবে না, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ প্রারম্ভিক রেওয়া মিলে উদ্ধৃত্ত আসবে না, যেমন কি ধরো লেখা আছে নগদ, ব্র্যাকেটে আছে 1/1/2017, ঠিক আছে, এইটা একটা দেওয়া আছে, এবং আর একটা দেওয়া আছে হলো নগদ 31/12/2017, ঠিক আছে, এই দুইটা দেওয়া আছে। তাহলে এটা হলো যেহেতু এটা কিসের তারিখ, এটা হলো শুরুর তারিখ, 1 তারিখে শুরু হয়েছে, এটা হলো শুরুর তারিখ, আর এটা হলো শেষের তারিখ। এই শুরুর তারিখেও মিলে আসবে না, অর্থাৎ চলতি সম্পদের প্রারম্ভিক উদ্ধৃত্ত যেগুলো রয়েছে, প্রারম্ভিক উদ্ধৃত্ত রেওয়া মিলে আসবে না। কিন্তু যে শেষের তারিখ 31/12/2017, ঠিক আছে, এটা হলো রেওয়া মিলে আসবে, 31/12/2017 এটা হলো রেওয়া মিলে আসবে। তাহলে চলতি সম্পদ যেমন নগদ হতে পারে, ব্যাংক জমা হতে পারে, ওখানে পাশে দেখবা তারিখ দেওয়া আছে, যদি তারিখ দেওয়া থাকে সমপরিটা নিয়ে আসবো, আর যদি কোনো কিছু না দেওয়া থাকে, একটাই দেওয়া থাকবে, সে একটাই নিয়ে আসবো, ঠিক আছে। তার মানে ওটা হলো মূলত শেষ তারিখেই কথা বলতেছে। আচ্ছা, পরবর্তী হলো মণিহারি, আমরা দেখবো হলো মণিহারি। প্রারম্ভিক মণিহারি ও মণিহারি ক্রয় রেওয়া মিলের ডেবিট দিকে অন্তর্ভুক্ত হবে, তবে ব্যবহৃত মণিহারি উল্লেখ থাকলে ব্যবহৃত মণিহারি ও সমাপনী মণিহারি রেওয়া মিলের ডেবিট দিকে উদ্ধৃত হবে। খুবই ইম্পর্টেন্ট মণিহারি, যদি কোশ্চেন একটু হার্ড করতে চায় তখন এই মণিহারি থেকে দেয়, আর যেহেতু অনেকে মণিহারি স্কিপ করেছে হয়তো বা মণিহারি আসবে না, ঠিক আছে, এই জন্য এই মণিহারি থেকে দিয়ে কোশ্চেনকে একটু ট্রিকি করতে পারে। এই জন্য আমরা কি করবো, আমরা দেখবো যে মণিহারি কত হয়েছে সেটা দেখবো, নির্ণয় করবো। কীভাবে নির্ণয় করবো, প্রারম্ভিক মণিহারি এবং মণিহারি ক্রয়। প্রারম্ভিক মণিহারি কি, এটা মনে রাখবো হলো মজুত পণ্যের মতো, ক্রয়ের মতো, কিসের মতো, অনেকটা হলো ক্রয়ের মতো, যেমন কি প্রারম্ভিক মজুত পণ্য রয়েছে, ঠিক আছে, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কি করি, ক্রয় নিয়ে আসি। সিমিলারলি প্রারম্ভিক মণিহারি আসবে, মণিহারি ক্রয় রেওয়া মিলের ডেবিট দিকে অন্তর্ভুক্ত হবে। প্রারম্ভিক মণিহারি অন্তর্ভুক্ত হবে, প্রারম্ভিক মজুত পণ্য যেরকম ছিল, এটা একটু মনে রাখবো হলো প্রারম্ভিক মজুত পণ্য যেরকম ছিল, প্রারম্ভিক মজুত পণ্য যেরকম নিয়ে আসি সেটাও ব্যয়, মণিহারিও ব্যয়, তাহলে প্রারম্ভিক মণিহারি ব্যয় হিসাবে ডেবিট দিকে বসবে। মণিহারি ক্রয় মানে ক্রয়ের মতো চিন্তা করা ট্রাই করবা, যে মণিহারি ক্রয় যেহেতু ক্রয়ের মতো, যেহেতু ক্রয় ডেবিট দিকে বসবে, মণিহারি ক্রয় কোন দিকে বসবে, ডেবিট দিকে বসবে। তবে ব্যবহৃত মণিহারি, এটা হলো দুইটা, এখানে গেছে হলো দুইটা, একটা হলো
কি কি এখানে গেছে হলো প্রারম্ভিক মণিহারি, ঠিক আছে, আর হলো মণিহারি ক্রয়, এই দুইটা। প্রারম্ভিক মণিহারি মানে মণিহারি আমার কাছে আছে এখন, মানে বছর শুরুতে আছে, মণিহারি ক্রয় আমি নতুন করে মণিহারি কিনেছি, ঠিক আছে, এই দুইটা। আর একটা বলছে হলো ব্যবহৃত মণিহারি, অর্থাৎ যদি রেওয়া মিলে ব্যবহৃত মণিহারি থাকে তখন হলো সমাপনী মণিহারি, ব্যবহৃত মণিহারি থাকলে তখন এবং সমাপনী মণিহারি আসবে, রেওয়া মিলে ডেবিট দিকে বসবে, অর্থাৎ মণিহারি সবসময় হলো ডেবিট দিকেই বসবে, ঠিক আছে। একটা হলো প্রারম্ভিক মণিহারি আর মণিহারি ক্রয়, এই দুটো হলো একসাথে যোগ করে আমাদের ডেবিট দিকে বসাবো, তখন সমাপনী মণিহারি রেওয়া মিলে আসবে না। কিন্তু যদি ব্যবহৃত মণিহারি থাকে এবং সমাপনী মণিহারি থাকে তখন এই দুটোকে যোগ করে ডেবিট দিকে বসাবো, তখন আর এই দুইটা আসবে না, মানে এই প্রারম্ভিক মণিহারি আসবে না। তিনটা থাকে মূলত, কয়টা থাকে? তিনটা থাকে। প্রারম্ভিক মণিহারি থাকবে, অথবা প্রারম্ভিক মণিহারি থাকতে পারে, মণিহারি ক্রয় থাকতে পারে, অথবা ব্যবহৃত মণিহারি, তখন এই দুটাকে নিয়ে আসবো, এটাকে নিয়ে আসবো না। আবার মণিহারি ক্রয় থাকতে পারে, ব্যবহৃত মণিহারি থাকতে পারে, সমাপনী মণিহারি থাকতে পারে, তখন এই দুইটাকে নিয়ে আসবো, ব্যবহৃত মণিহারি এবং সমাপনী মণিহারি, তখন আর মণিহারি ক্রয়কে নিয়ে আসবো না, ঠিক আছে। এই দুইটা যোগ করে, যে কোনো দুইটাকে যোগ করে রেওয়া মিলের ডেবিট দিকে বসাবো। তারপর হলো প্রাপ্য হিসাব, ধারে পণ্য বিক্রয়ের ফলে প্রাপ্য হিসাব তৈরি হয়। প্রাপ্য হিসাবের আরও কিছু নাম রয়েছে, যেমন পুস্তক ঋণ, খুব ইম্পর্টেন্ট, বিক্রয় খতিয়ানের জের, ঠিক আছে। অল্টারনেটিভ যে নামগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন, ঠিক আছে। যেমন দেখতে পারে যে পুস্তক ঋণ টাকাটা দেওয়া আছে, কারণ আমি যদি পুস্তক ঋণ নাই জানি এটাকে ডেবিট দিকে বসাবো না ক্রেডিট দিকে বসাবো, এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। এই জন্য অল্টারনেটিভ যে নামগুলো রয়েছে সেগুলো জানানো জরুরি। যেমন পুস্তক ঋণ মানে হলো দেনাদার হিসাব, বিক্রিত পণ্যের যে বিক্রয় খতিয়ানের জের মানে হলো দেনাদার হিসাব। সিমিলারলি প্রদেয় হিসাব, এরও অল্টারনেটিভ কিছু নাম রয়েছে, যেমন সরবরাহকারী, এটার নাম আর একটা, প্রদেয় হিসাবে আরেক নাম হলো সরবরাহকারী এবং আরেক নাম হলো ক্রয় খতিয়ানের জের, ঠিক আছে। এগুলো সব হলো ক্রেডিট দিকে বসবে। তারপর হলো ধারণা রয়েছে কিছু, মানে নীতি রয়েছে, এগুলো দেখবো আমরা। যে সকল লেনদেন আয় ব্যয় উভয় বুঝতে পারে ওই সকল লেনদেন রক্ষণশীলতা নীতি। কোন নীতি? রক্ষণশীলতার নীতি, খুবই ইম্পর্টেন্ট। রক্ষণশীলতা নিয়ে যদি ব্যয় ধরাই শ্রেয় হবে, তবে আয়ও ধরা যাবে। বিষয়টি সম্পর্কে উত্তরের সপক্ষে নোট বা টিকা দিতে লেনদেন নিতে, যেমন ভাড়া, সুদ, বাট্টা, কমিশন। এখানে যেটা বললো সেটা হলো রক্ষণশীলতা নীতি অনুযায়ী। রক্ষণশীলতা মানে কি? যে আয়কে কম দেখিয়ে ব্যয়কে বেশি দেখাবো, এটি হলো রক্ষণশীলতা বা কনজারভেটিভ প্রিন্সিপাল। এই নীতি কি বলে? এই নীতির মাধ্যমে যদি আমরা একটা লেনদেন, সেটা কি মূলত আয় নাকি ব্যয়, আমরা বুঝতে পারতেছি না, তখন কি করব? তখন আমরা মূলত এটাকে ব্যয় ধরবো। ব্যয় ধরে আমরা হিসাবটা লিখবো। যেমন শুধু ভাড়া দেওয়া আছে, এখন ভাড়া প্রাপ্তি হতে পারে, ভাড়া প্রদান হতে পারে। এখন আমরা কি লিখবো? আমরা মূলত ভাড়া প্রদান ধরে, অর্থাৎ ব্যয় ধরে কাজটা করব এবং টিকা দিয়ে দিব নিচে, ঠিক আছে। সিমিলারলি সুদ, বাট্টা, কমিশন, এরকম যদি আনআইডেন্টিফাইড অর্থাৎ উল্লিখিত নয় এরকম যদি কোনো কিছু থাকে, তখন আমরা রক্ষণশীলতার নীতি অনুযায়ী ব্যয় ধরে কাজটা করব, ঠিক আছে। আচ্ছা, সম্ভাব্য দায়, অর্থাৎ এখনো দায় তৈরি হয় না, ভবিষ্যতে দায় হতে পারে, এইরকম ক্ষেত্রে কি হবে? সম্ভাব্য দায় খুব ইম্পর্টেন্ট। যে সকল দায় এখনো দায় বলে স্বীকৃত হয়নি, ওই সকল দায়কে সম্ভাব্য দায় বলে, ঠিক আছে। যেমন বিচারাধীন কোনো দায়, অন্য কোম্পানির সপক্ষে স্বীকৃত প্রদান, শ্রমিকদের ক্ষতিপূরণ দাবি, এই ধরনের সম্ভাব্য দায় রেওয়া মিলের কোনো দিকে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ সম্ভাব্য যে দায়গুলো রয়েছে, অর্থাৎ এটা দায় হতে পারে, যদি এই কাজটা হয় তাহলে দায়টা হবে। যেমন কোনো একটা মামলা হয়েছে আমার কোম্পানির এগেনস্টে, কোনো বা বিজনেসের এগেনস্টে কোনো একটা মামলা হয়েছে, এই মামলা চলতেছে, এখন ট্রায়ালে চলতেছে, ঠিক আছে। এখন এই মামলা রাইট আসেনি, তাহলে ভবিষ্যতে যদি আমার বিপক্ষে রায় আসে, তাহলে ধরো যে 10,000 টাকা দায় তৈরি হতে পারে, ঠিক আছে। যেহেতু আসেনি, আসছে কি? যেহেতু আসেনি, এই জন্য আমরা রেওয়া মিলে নিব না। তারপর হলো মূলধন। রেওয়া মিল তৈরির জন্য প্রদত্ত জেরগুলোর মধ্যে যদি মূলধন দেওয়া না থাকে, খুব ইম্পর্টেন্ট, যদি রেওয়া মিল তৈরির জন্য প্রদত্ত জের অর্থাৎ একটা যে ছক থাকে, সেই ছকে যদি রেওয়া মিলের মূলধন দেওয়া না থাকে, কি দেওয়া না থাকে? মূলধন দেওয়া না থাকে, সকল যেগুলো যথাযথভাবে বসানোর পরও রেওয়া মিলের ক্রেডিট দিকে কম হয়। অর্থাৎ যখন মূলধন দেওয়া থাকবে না, তখন দেখবে যে রেওয়া মিলের ডেবিট দিক এবং ক্রেডিট দিক সবগুলো যোগ করার পর কিছু একটা অংশ ক্রেডিট দিকে কম হচ্ছে, তখন সেই ক্রেডিট দিকে পার্থক্য হলো মূলধন, ঠিক আছে। আচ্ছা, অনিশ্চিত হিসাব, এটা মানে কি? এটা মানে আমি কিন্তু অলরেডি জানি যে আমি ডেবিট দিকে যথাযথ হিসাব ডেবিট দিকে বসিয়েছি, ক্রেডিট দিকে হিসাবগুলো যথাযথভাবে ক্রেডিট দিকে বসিয়েছি, কিন্তু কোনো কারণে বা কোনো একটা কারণে আমার রেওয়া মিলের দিকটা মিলতেছে না। ডেবিট দিকে হয়েছে 10,000 টাকা, ক্রেডিট দিকে হচ্ছে 8,000 টাকা, তখন আমরা কী করি? তখন আমরা অনিশ্চিত হিসাব নামে, অর্থাৎ সাসপেন্স অ্যাকাউন্ট একটা হিসাব খুলি, সেই হিসাব খুলে তারপরে 2,000 টাকা ক্রেডিটে লিখে উভয় পাশে 10,000 টাকা মিল করি, ঠিক আছে। এটা হলো অনিশ্চিত ব্যাপার, অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট দিকে অবশ্যই টাকা মিল করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল আজকের কনসেপ্ট ক্লাস 2। দেখা হবে পরবর্তী কনসেপ্ট ক্লাসে। আসসালামু আলাইকুম।
তো আমরা এখন দেখবো যে রেওয়া মিলের যে সকল ভুল ধরা পড়ে, ঠিক আছে, এখানে মূলত দুইটা আছে, যে সকল ভুল ধরা পড়ে না সেটা হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর একটা আমরা একটু বেসিক একটা ধারণা নেব যে যে সকল ভুল রেওয়া মিলে মূলত ধরা পড়ে। আমরা জানি কি রেওয়া মিলের উদ্দেশ্য কি, গাণিতিক শুদ্ধতা যাচাই করবো আমরা, অর্থাৎ ডেবিট দিক এবং ক্রেডিট দিকে মিল হয়েছে কিনা সেটা আমরা মূলত যাচাই করবো। দুতরফা দাখিলা পদ্ধতি ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে সমপরিমাণ টাকা লিপিবদ্ধ করে তখন অবশ্যই রেওয়া মিল মিলে যাওয়ার কথা। যদি রেওয়া মিল উভয় দিক রেওয়া মিল যোগফল না মিলে তখন অবশ্যই বুঝতে হবে রেওয়া মিলের হিসাবে কোথাও না কোথাও ভুল হয়েছে। এখন আমরা যে সকল রেওয়া মিল ধরা পড়ে, অর্থাৎ যে সকল ভুলগুলো রেওয়া মিলে ধরা পড়ে সেই সবের উদ্দেশ্য দেখবো। যেমন হিসাবে প্রাথমিক বই খতিয়ান হিসাবে লেখার ভুল, হিসাবের প্রাথমিক বই হতে খতিয়ানে হিসাবে লেখার ভুল, ঠিক আছে, যেমন প্রাথমিক বই জাবেদার যোগফলের ভুল, অর্থাৎ প্রাথমিক বই যে জাবেদার যোগফল, ঠিক আছে, ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল আমরা ভুল করে কম বেশি হয়েছে তখন এই ভুলটা ধরা পড়বে। যে আমি ডেবিট দিকে করলাম হলো 10,000 টাকা আর ক্রেডিট দিকে ভুল করলাম হলো 8,000 টাকা। যখনই আমি এই টাকাগুলো দেখবো তখনই সাথে সাথে কিন্তু আমি ভুলকে ধরতে পারবো যে 2,000 টাকা গ্যাপ রয়েছে, ঠিক আছে, এটা হলো ভুল হয়ে যাবে তখন। খতিয়ানে স্থানান্তরে ভুল, সিমিলারলি খতিয়ানে কিন্তু স্থানান্তর করতে করতে ধরো যেখানে আমি হয়তো বা রেওয়া মিলে, ঠিক আছে, জাবেদায় সঠিকটা লিখেছি, জাবেদা এটাই ছিল, ধরো ভুল আমি এটা লিখেছি জাবেদায়, কিন্তু জাবেদা থেকে যখন খতিয়ানে স্থানান্তর করতাম হতে পারে কোনো একটা কারণে যে ভুল হয়ে গেল, কি করলাম আমি এখানে ধরো যে একটা শূন্য বেশি দিয়ে দিলাম খতিয়ানে, এটা হলো খতিয়ানে, ঠিক আছে, খতিয়ানে জাবেদায় ছিল 10,000 টাকায় ছিল, উভয় পাশে 10,000 টাকা ছিল, কিন্তু খতিয়ানি যখন তৈরি করলাম তখন আমি ভুলে হলো 1 লক্ষ টাকা দিয়ে দিলাম। খতিয়ানি যখন স্থানান্তর করতে গেলাম তখন কিন্তু ভুল হতে পারো, যখন এরকম দেখবো যে এক জায়গায় 10,000 টাকা অন্য জায়গায় 1 লক্ষ টাকা তখন কিন্তু আমি সাথে সাথে ভুলটা ধরতে পারবো, ঠিক আছে। পরবর্তী আংশিক বাদ পড়া ভুল, জাবেদা হতে খতিয়ান তোলার সময় এক পক্ষ সঠিকভাবে তোলা হয়েছে কিন্তু অন্য পক্ষ সঠিকভাবে তোলা হয়নি। যেমন নগদ পণ্য ক্রয় 5 লক্ষ টাকা এবং নগদান হিসাবে 5,000 টাকা লেখা হয়েছে, 5,000 টাকা ক্রেডিট করা হয়েছে কিন্তু ক্রয় হিসাবে মোটেই লেখা হয়নি। অর্থাৎ আমি নগদ পণ্য ক্রয় সেটা 5,000 টাকা, নগদ হিসাবে 5,000 টাকা লিখেছি, ঠিক আছে, নগদ ভুল হয়েছে, আমি 5,000 টাকা লিখেছি কিন্তু ক্রেডিট দিয়ে কোনো টাকাই লিখিনি, একদিকে 5,000 টাকা একদিকে 0 টাকা, তাহলে কিন্তু দেখার সাথে সাথে আমি বুঝতে পারবো। আমরা জানি কি ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে উভয় পাশে টাকা সমান হয়। একই দিকে টাকা লেখার ভুল, অর্থাৎ বেতন দিয়েছি 1,000 টাকা নগদে, তাহলে বেতন আমি 1,000 টাকা ডেবিটে লিখেছি, আবার নগদ হিসাবকে আবার 1,000 টাকা ডেবিটে লিখেছি ক্রেডিট লেখার পরিবর্তে, তাহলে 1,000 টাকা 1,000 টাকা ডাবল লিখেছি, ক্রেডিটে কোনো টাকা আসেনি, তখন আমি দেখার মাধ্যমে সাথে সাথে ধরতে পারবো। যোগ বিয়োগ বা ফলাফল নির্ণয়ের ভুল, অর্থাৎ আমি সবগুলো টাকা অ্যামাউন্ট ভালোভাবে লিখেছি, যোগ বিয়োগে ভুল করতে গিয়ে দেখলাম এক পাশে আসলো 1 লক্ষ টাকা আর এক পাশে আসলো 99,000 টাকা, দেখার সাথে সাথে আমি বুঝতে পারবো যে এই ভুলটা মূলত 1,000 টাকা ক্রেডিট দিয়ে কম হয়েছে, ঠিক আছে। তো এটা ছিল খতিয়ানের ভুল ছিল। তারপর খতিয়ান হতে রেওয়া মিলে স্থানান্তরের ভুল, অর্থাৎ খতিয়ান থেকে যখন রেওয়া মিলে স্থানান্তর করবো কোনো কারণে 1,000 টাকাকে আমরা 10,000 টাকা লিখতে পারি বা 100 টাকাও লিখতে পারি, এই যে স্থানান্তরের যে ভুল এটা হলো খতিয়ানের স্থানান্তর ভুল, দেখার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে এটা ভুল হয়েছে। রেওয়া মিলে যোগ করা ভুল, অর্থাৎ রেওয়া মিলে যে সব হিসাবগুলো আছে ডেবিট দিকে সবগুলো লিখলাম ক্রেডিট দিকে সবগুলো লিখলাম, লেখার পরে কিন্তু যোগ করতে কোনো কারণে ভুল হতে পারে, ঠিক আছে, সেই ভুলটা হবে রেওয়া মিলে যোগ করার ভুল। আচ্ছা, পরবর্তী স্লাইডে গিয়ে দেখবো আমরা, এটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না, যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে না বা রেওয়া মিল সীমাবদ্ধতা, এটা হলো রেওয়া মিলের সীমাবদ্ধতা, অর্থাৎ আমি সব কিছু ভালোভাবে লিখছি, ডেবিট দিকের টাকা এবং ক্রেডিট দিকের টাকা মিলে গেছে, তারপরেও ভুল আছে এর ভিতরে, কীভাবে ভুল আছে, এটা হলো রেওয়া মিলের সীমাবদ্ধতা, এটা আমরা দেখবো মূলত, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো রেওয়া মিল হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করলাম, যাচাই করার এমন কিছু ভুল আছে যে রেওয়া মিলের ডেবিট দিকে যত টাকা, অর্থাৎ ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে দুই পাশে টাকা ধরো যে 1,000 টাকা মিলে গেছে, ঠিক আছে, 1 লক্ষ টাকা মিলে গেছে, আমরা কী ভেবে নিব যে আমার তো রেওয়া মিল হয়ে গেল, ঠিক আছে, আমার তো রেওয়া মিল হয়ে গেল, কিন্তু আসলে এখানে আসলে কিছু ভুল আছে যেগুলো আসলে মূলত আমরা ধরতে পারি না রেওয়া মিলের মাধ্যমে সরাসরি। তো এই ভুলগুলো দেখবো, ঠিক আছে। ভুল মূলত এটা দুই প্রকার, একটা হলো করণিক ভুল আর একটা হলো নীতিগত ভুল। করণিক মানে হলো কেরানির ভুল, অর্থাৎ যে অ্যাকাউন্টেন্ট যে রয়েছে তার ভুল হয়েছে, আর নীতিগত ভুল মানে প্রিন্সিপাল হয়েছে, একটা নীতিরে আছে, নীতিকে লঙ্ঘন করেছে, ঠিক আছে, এই ভুলটা দেখব। তো এটা আসলে মূলত হলো বিচ্যুতি, করণিক ভুল হলো বিচ্যুতি বা বাদ পড়ার ভুল, অর্থাৎ আমি যদি কোনো একটা লেনদেন গিয়ে পুরোপুরি স্কেপ করে যাই, ঠিক আছে, যেমন
আমি যদি একটা লেনদেনকে পুরোপুরি স্কিপ করে যাই তখন সেটা হবে বাদ পড়া ভুল বা বিচ্যুতি ভুল। যখনই আমি একদম স্কিপ করে যাব তখন সেটা হবে বাদ পড়া বা বিচ্যুতি ভুল। পরিপূরক ভুল, পরিপূরক মানে কি? মানে ইংলিশে বলে যেটাকে কমপ্লিমেন্ট, মানে একটির মাধ্যমে আরেকটি ভুলকে সংশোধন। একটি ভুল হয়েছে, সেই একটি ভুলের মাধ্যমে যখন আরেকটি ভুল সংশোধন হয়ে যাবে, ঠিক আছে, তখন সেটা হবে পরিপূরক ভুল। তারপর হলো বেদাখিলার ভুল, অর্থাৎ দাখিলা লিখতে আমি ভুল করেছি, অর্থাৎ নগদান হিসাব লেখার কথা ছিল 10,000 টাকা, আমি বেতন হিসাব 10,000 টাকা লিখেছি। দাখিলার ভুল, এটা হলো বেদাখিলার ভুল। লেখার ভুল মানে টাকার অঙ্ক লেখার ভুল, তার টাকার লেখার কথা ছিল ডেবিট দিকে 10,000, ক্রেডিট দিকে 10,000, আমি ভুলে ডেবিট দিকে 1,000 টাকা লিখেছি, ক্রেডিট দিকে 1,000 টাকা লিখেছি। ওই পাশে কিন্তু টাকা অ্যামাউন্টটা সেম লিখেছি, কিন্তু 10,000 পরিবর্তে 1,000 টাকা লিখেছি। এটা হলো টাকা লেখার ভুল। লেখার ভুল মানে হলো টাকা লেখার ভুল। বেদাখিলার ভুল মানে দাখিলা লিখতে ভুল করা। পরিপূরক ভুল মানে একটি ভুলের কারণে, একটি ভুল করেছি আর একটি ভুলের কারণে এই উভয় ভুল মানে একটার সাথে আর একটা কম্বাইন হয়ে মিলে গেছে, তখন হবে পরিপূরক ভুল। আর একটা বিচ্যুতি বা বাদ পড়া ভুল, মানে একটা লেনদেনকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়াকে বিচ্যুতি বা বাদ পড়া ভুল। এটা হলো করণিক ভুল। আর একটা হলো নীতিগত ভুল। এটা হলো যখন আমাদের নীতির লঙ্ঘন হবে, মানে আর্থিক বিবরণী বা রেওয়ামিলের যে নীতিগুলো রয়েছে, এই নীতি যখন লঙ্ঘন হবে তখন হবে নীতিগত ভুল। এটা মূলত দুইটা, একটা হলো মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন হিসেবে লেখা, আর একটা এর বিপরীত, সেটা হলো মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা হিসেবে লেখা, মুনাফা জাতীয় হিসেবে লেখা। এই দুইটা ভুলই মূলত হলো নীতিগত ভুল। কি? মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় হিসেবে লেখা, মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় হিসেবে লেখা। যেমন পণ্য ক্রয় 1 লক্ষ টাকা, আমি এই পণ্য ক্রয় কি মুনাফা জাতীয় লেনদেন, এটা যদি আমি আসবাবপত্র ক্রয় লিখি, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? এটা হবে নীতিগত ভুল, অর্থাৎ মুনাফাকে মূলধন লিখেছি। আবার ধর যে আমি আসবাবপত্র ক্রয় করেছি 1 লক্ষ টাকা, সেই 1 লক্ষ টাকাকে যদি আমি ক্রয় হিসেবে লিখি, সেটা কি হয়ে যাবে? মূলধনকে মুনাফা জাতীয় করে ফেললাম, এটা হবে নীতিগত ভুল। তাহলে মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতি হিসেবে লেখা এবং মূলধন জাতি হিসাবকে মুনাফা জাতীয় হিসেবে লেখা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এমসিকিউতে যদি আসে সবচেয়ে বেশি হলো এটা আসে, ঠিক আছে, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নীতিগত ভুল, মুনাফাকে মূলধন, মূলধনকে মুনাফায় কনভার্ট করা, ঠিক আছে। আচ্ছা, এই যে এখন দেখবো আমরা বিস্তারিত কিভাবে আসলো ভুল, ইরর্স, করণিক ভুলগুলো আমরা দেখবো আগে। মানে ক্লেরিক্যাল ইরর্স, অর্থাৎ ক্লেরিক্যাল ইরর্স অর্থাৎ করণিক ভুল আর কি, কেরানির ভুল আর কি মূলত বলতেছে। এটা হলো মূলত ভুল প্রকৃতি অনুযায়ী এই করণিক ভুলকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথমে হলো বিচ্যুতির ভুল, আমরা জানি কি বিচ্যুতি বা ভাজ্যনীতি ভুল, আমি পুরোপুরি বাদ দিয়েছি, সেটা হলো বিচ্যুতি ভুল। বিচ্যুতি বা বাদ মানে পুরোপুরি লেনদেনকে একটা স্কিপ করেছি, সেটা হলো বিচ্যুতি ভুল। যে সকল হিসাব বইতে লেখার সময় সম্পূর্ণ বাদ পড়ে যায়, খুব ইম্পর্টেন্ট, সম্পূর্ণ বাদ পড়ে যায়, কোনো লেনদেন দুদিকে সমপরিমাণ বাদ পড়ে যায়, তাই বাদজনিত ভুল হবে। এই জাতীয় লেনদেন ভুলে পাবে রেওয়া মিলের উভয় দিকের সমানভাবে বিস্তার করে, বিধায় রেওয়া মিলের ধরা পড়ে না। অর্থাৎ এই যে ভুলটা হলো, এই ভুলটা রেওয়া মিলে ধরা পড়বে না। কিভাবে ধরা পড়বে না? ধরো যে পণ্য ক্রয় করেছি, 1,000 টাকার পণ্য ক্রয় করেছি, আমি যদি এটা পুরোপুরি বাদ দিয়ে দিই, তাহলে এটার যে ডেবিট দিকে যে টাকাটা বসার কথা ছিল এবং ক্রেডিট দিকে যে টাকা বসার কথা ছিল 1,000 টাকা এবং 1,000 টাকা, এটা কি হয়ে গেল? ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে উভয়টা বাদ হয়ে গেল, লিখলাম না। তাহলে ডেবিট দিকে কত টাকা? 0 টাকা আসলো, মানে এই লেনদেনের পরে এই দিকে লেনদেন পরে দুটো মিলে গেছে, ঠিক আছে, এটা হলো বাদ পড়া ভুল। অর্থাৎ বাদ পড়া ভুল, কোনো একটা লেনদেন ভুলে যদি আমি বাদ লিখে যাই, পুরোপুরি স্কিপ করি, ঠিক আছে, এই যে লেনদেনটা পুরোপুরি স্কিপ করলাম, স্কিপ করার কারণে ডেবিট দিকেও টাকা বসলো না, ক্রেডিট দিকেও টাকা বসলো না, ডেবিট দিকেও 0, ক্রেডিট দিকেও 0, আমার লেনদেন রেওয়া মিল কিন্তু মিলে গেছে, অর্থাৎ দুইটা টাকা কিন্তু সেম হয়েছে, কিন্তু এটা একটা ভুল। কিসের জন্য ভুল? এটা আমি লিখিই নাই। আচ্ছা, পরবর্তী স্লাইডে লেখার ভুল, অর্থাৎ টাকা লেখার ভুল। টাকা লেখার ভুল বলতে আমি যদি উভয় পাশে একই টাকা লিখি, যেমন নগদে পণ্য ক্রয় 100 টাকা, তাহলে আমি কি লিখবো? এটা জাবেদা করবো কি? ক্রয় হিসাব, ডেবিট দিকে লিখবো হলো 100 টাকা, এটা 100 টাকা লেখার কথা, মানে এটা হলো লেখার কথা, ক্রয় হিসাব এবং নগদান হিসাব, ক্রেডিট দিকে লিখবো 100 টাকা, ঠিক আছে, এটা হলো লেখার কথা ছিল। কিন্তু এই লেখার ভুল কি বলে যে আমি ডেবিট দিকেও ভুল লিখেছি 1,000 টাকা, ক্রেডিট দিকে ভুল লিখেছি 1,000 টাকা। আর টাকা লিখতে আমি কি উভয় পাশে ভুল লিখেছি? এক পাশে না, কিন্তু উভয় পাশে ভুল লিখেছি, তখন হবে এটা কিসের ভুল? এটা হলো লেখার ভুল। অর্থাৎ আর্থিক লেনদেনগুলো হিসাবে বিভিন্ন বইতে লেখার সময় টাকার পরিমাণ
কম বেশি বা একাধিক বা লেখার ভুলের কারণে সংগঠিত হতে থাকে, যেমন 51 টাকা লেনদেনকে 15 টাকা লেখা এবং 17 টাকা লেনদেনকে 71 টাকা লেখা। এই ধরনের ভুল হলো রেওয়া মিলে কিন্তু উভয় পাশে মিলে যাবে। উভয় পাশে আমি যখন রেওয়া মিল করবো, ডেবিট দিকেও কিন্তু লিখবো 10,000 টাকা লিখবো, ক্রেডিট দিকেও কত টাকা লিখবো 10,000 টাকা লিখবো, আমার কিন্তু রেওয়া মিল মিলে গেছে, উভয় পাশে সমান হয়েছে। কিন্তু এখানে আসার কথা ছিল 100 টাকা, ঠিক আছে, লিখলাম 10,000 টাকা, তাহলে রেওয়া মিল মিলে গেছে কিন্তু আমার মূলত রেওয়া মিলে একটা ভুল রয়ে গেছে, ঠিক আছে, এটা আমরা ধরতে পারলাম না। তো এটা হলো এক ধরনের ভুল। এটা হলো লিখার ভুল, মানে টাকা লেখার ভুল, ঠিক আছে, এগুলো মুখস্থ রাখবা। লেখার ভুল মানে টাকা লেখার ভুল, বেদাখিলার ভুল মানে বেদাখিলার ভুল দাখিলার ভুল। তারপরে বাদ পড়া ভুল মানে পুরোপুরি লেনদেনকে বাদ বাদ দিয়ে দেওয়া, এটা হলো বেদাখিলার ভুল, ঠিক আছে। আচ্ছা, যে দাখিলা না, এটা হলো বেদাখিল হবে, বেদাখিলার ভুল, অর্থাৎ কোন একটা দাখিলাকে, মানে একটা দাখিলাকে অন্য একটা দাখিলার নামে লেখা। লেনদেনগুলো যে সকল হিসাব খাতে লেখা উচিত, যদি ওই সকল হিসাব খাতে লেখার পরিবর্তে অন্য হিসাবে লেখা হয়, কোন হিসাবে লেখা হয়, অন্য হিসাবে লেখা হয়, অন্য হিসাবে সঠিক দিকে লেখা হয়, এই জাতীয় লেনদেন উদ্ঘাটন করতে পারে না, কারণ এই জাতীয় ভুল থাকার পরেও রেওয়া মিল মিলে যায়। যেমন করিমের নিকট হতে 5,000 টাকা প্রাপ্তি রহিম হিসাবের নামে ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ করিমের নিকট প্রাপ্তি আমি রহিম নামে করলাম, ঠিক আছে, তখন লেখার কথা ছিল করিম, দাখিলা ভুল করতে গিয়ে লিখছি রহিম, এটা হলো বেদাখিলার ভুল, মানে দাখিলা লিখতে ভুল করেছি, ঠিক আছে। এটা হলো ইম্পর্টেন্ট, যে পরিপূরক ভুলটা ইম্পর্টেন্ট, অর্থাৎ একটা ভুল হয়েছে, একটা ভুলের কারণে যখন আর একটা ভুল হয়ে দুইটা সমান হয়ে যাবে, তখন এটা হলো পরিপূরক ভুল হয়ে যাবে। যেমন এখানে যেটা বলছে, ঠিক আছে, পরিপূরক ভুল হলো একাধিক ভুল দ্বারা অন্য এক বা একাধিক ভুল পূরণ হয়ে যায়। যেমন সেতু হিসাবে ডেবিট দিকে 5,000 টাকার পরিবর্তে 4,500, তাহলে এখানে ধরো যে 5,000 টাকার পরিবর্তে 4,500 টাকা লিখছে ডেবিট দিকে। আমি এখানে কি করেছি, এটা হলো ডেবিট পাস, এটা হলো ক্রেডিট পাস, ঠিক আছে। এখানে 5,000-এর পরিবর্তে আমি 4,500 ডেবিট দিকে শুধু ভুল লিখেছি, ক্রেডিট দিকে ঠিকই লিখেছি, ঠিক আছে। এই যে এখানে যেটা বলছে সেটা হলো ডেবিট দিকে 5,000 টাকার পরিবর্তে 4,500 টাকা লেখা হয়েছে এবং মৃত্যুর হিসাবে ক্রেডিট দিকে 3,000 টাকার পরিবর্তে, অর্থাৎ এখানে 3,000 টাকার পরিবর্তে আমি এখানে কত টাকা লিখেছি, 2,500 টাকা লিখেছি, এখানে 2,500 টাকা লিখেছি। আর এখানে ধরো যে কত টাকা ছিল, 3,000 টাকা ছিল, তাহলে এখানে 3,000 টাকা আমি ঠিকই লিখেছিলাম, ঠিক আছে, বোঝানোর জন্য এই দুটো লিখতেছি, বোঝানোর জন্য শুধু এটা লিখতেছি, ঠিক আছে, 3,000 টাকা লিখেছি। তাহলে কত আসবে, এখানে আসবে হলো 7,500, এখানে আসবে 7,500, অর্থাৎ ডেবিট দিকের টাকাটা এবং ক্রেডিট দিকেরটা ভুলে মিলে গেছে। এইখানে ভুল হওয়ার কারণে মূলত এই হলো এই দুইটা, এইটা এবং হলো এইটা, এইটা, ঠিক আছে। অর্থাৎ এখানে 500 টাকা কম লিখেছিলাম, আবার এখানে 500 টাকা কম লিখেছিলাম, তাহলে একটা ভুলের কারণে, একটা ভুল হয়েছে, এইটার কারণে যখন আরেকটা ভুল কি হয়ে গেল, সংশোধিত হয়ে গেল, অর্থাৎ ওই পাশে টাকাটা মিলে গেছে, এটা হলো পরিপূরক ভুল। অর্থাৎ যেখানে দুইটা ভুল হবে, একটা ভুল হয়েছে, পরবর্তী আরেকটা ভুল হবে, আরেকটা ভুলের মাধ্যমে উভয় পাশটা মিলে যাবে, তখন হবে এটা হলো পরিপূরক ভুল। আশা করি বুঝতে পেরেছ। সেটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো নীতিগত ভুল। নীতিগত ভুলটা আমরা এখন দেখব। নীতিগত ভুল অর্থাৎ নীতিতে ভুল, প্রিন্সিপালে ভুল। মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় লেখা, মূলধন জাতীয়কে মুনাফা জাতীয় হিসেবে লেখা। যেমন আমরা জানি কি, আমরা একটু দেখে নিই যেমন কীভাবে কাজ করে। মুনাফা, মুনাফা মানে কি, এক বছরে কম সময় লেনদেনগুলো সেগুলো মুনাফা হিসাবে আসবে। যেমন ক্রয়, এটা একটা কি মুনাফা। তারপর হলো বেতন, এটা কি মুনাফা, মুনাফা জাতীয় লেনদেন, ঠিক আছে। আর একটা হলো মূলধন জাতীয় লেনদেন। কি জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন হলো এক বছরের বেশি সময় যে লেনদেনগুলো আসে, যেমন কি আসবাবপত্র, ঠিক আছে, আসবাবপত্র। তারপরে কি আসবে, যন্ত্রপাতি, এগুলো হলো মূলধন জাতীয় লেনদেন। যদি কোনো কারণে আমি আসবাবপত্রকে ক্রয় হিসাবে লিখি অথবা ক্রয় হিসাবকে আসবাবপত্র আমি লিখি, এটা যে ভুল হবে এটা হলো নীতিগত ভুল। এটা কি ভুল, নীতিগত ভুল। আমার হয়তো বা রেওয়া মিল মিলে যাবে, ডেবিট দিকে এবং ক্রেডিট দিক মিলে যাবে, ঠিক আছে। টাকা তো আমি সেম লিখতেছি, টাকা যদি যা ছিল তা যদি লিখি, সেম লিখি, ঠিক আছে, তখন তো রেওয়া মিল এমনি মিলে যাবে। কিন্তু এটা হলো নীতির ভুল হয়েছে, যে ক্রয়কে আমি আসবাবপত্র লিখলাম অথবা আসবাবপত্রকে ক্রয় হিসেবে লিখলাম, মূলধনকে মুনাফা জাতীয় লিখলাম অথবা মুনাফাকে মূলধন জাতীয় লিখলাম। এটা যখন ভুল হবে তখনই সেটাকে আমরা বলি হলো নীতিগত ভুল।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, অশুদ্ধ রেওয়া মিল শুদ্ধ করার পদ্ধতি আমরা একটা দেখলাম যে কি রেওয়া মিল কোনো কারণে ভুল হয়ে গেছে। ঠিক আছে, এটা কীভাবে শুদ্ধ করব? যোগফলগুলো আমরা কী করবো, পরীক্ষা করে দেখবো যে সবগুলো যোগফল উভয় পাশে আমি ঠিকভাবে লিখেছি কিনা, সবগুলোকে যোগ করে দেখবো যে সব কিছু ঠিক মতো আছে কিনা যোগ করার পর। তারপর রেওয়া মিল ভুক্তকরণ পরীক্ষা, অর্থাৎ যেগুলো রেওয়া মিলে আসার দরকার ছিল সেটা কি রেওয়া মিল মানে অন্তর্ভুক্ত করেছি কিনা, যেটা রেওয়া মিল থেকে বাদ দেওয়া দরকার ছিল সেগুলো বাদ দিয়েছি কিনা। সংখ্যা নির্ণয়, অর্থাৎ রেওয়া মিল উভয় দিকের পার্থক্যকে 2 দ্বারা ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় অনুরূপ কোনো সংখ্যা আছে কিনা পরীক্ষা করা। অর্থাৎ আমার ধরো যে রেওয়া মিল ভুল হয়েছে হলো, ধরো যে উভয় পাশে 100 টাকা কম বেশি হয়েছে। ঠিক আছে, উভয় পাশে 100 টাকা কম বেশি হয়েছে। কত টাকা? 100 টাকা কম বেশি হয়েছে। ধরো ডেবিট দিকে 100 টাকা বেশি হয়েছে এবং ক্রেডিট দিকে 100 টাকা কম হয়েছে। তখন আমরা দেখতে হবে যে 50 টাকা নামে কোনো লেনদেন আছে কিনা। এটা কীভাবে বের করলাম? কারণ হয়তো বা ডেবিট দিকে 50 টাকা বেশি আসে, তাহলে যে টাকা পার্থক্য হবে সেই টাকাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি আসবে? এই টাকাটা আসবে। যে টাকাটা আসবে সেই টাকার কোনো লেনদেন রেওয়া মিল আছে কিনা সেটা আমরা দেখব। ঠিক আছে, এটা হলো সংখ্যা নির্ণয়ের মাধ্যমে ভুলকে আমরা সংশোধন করব। পরবর্তীতে উল্টা লিখিত সংখ্যা পরীক্ষা করা, অর্থাৎ পার্থক্যের সংখ্যাটি যদি 9 দ্বারা ভাগ করা যায় তখন সঠিক দিকে উল্টা সংখ্যা লেখা হয়েছে প্রমাণিত হয়। তখন অনুরূপভাবে ভালোভাবে পরীক্ষা করতে হবে। যেমন 67 টাকাকে 76 টাকা, ঠিক আছে, 67 টাকাকে 76 টাকা লেখা, 91 টাকাকে 19 টাকা হিসেবে লেখা হচ্ছে। অর্থাৎ টাকা লিখতে কিন্তু কোনো কারণে ভুল হতে পারে, তখন আমরা এটা দেখব। দিক পরিবর্তন, অর্থাৎ ডেবিট দিকের এবং ক্রেডিট দিকে সবগুলো ভালোভাবে লিখেছি কিনা, সঠিকভাবে লিখেছি কিনা এটা আমরা নির্ণয় করব। গুরুত্বপূর্ণ সংখ্যা পরীক্ষা করা, অর্থাৎ যে গুরুত্বপূর্ণ সংখ্যাগুলো রয়েছে, ঠিক আছে, যে লেনদেন বড় বড় অ্যামাউন্ট রয়েছে সেগুলো ভালোভাবে লিখেছি কিনা সেটা দেখতে হবে। হিসাব বইয়ের জের ও যোগ ফলের ভুল, অর্থাৎ আমরা যে রেওয়া মিল যে করলাম আমরা কোথা থেকে করলাম? খতিয়ান থেকে করলাম। এই খতিয়ান যে থেকে যে লেনদেনগুলো স্থানান্তর করলাম বা নিয়ে আসলাম সেগুলো দেখতে হবে যে আমি সেখানে ঠিকভাবে করেছি কিনা। আমার যদি জাবেদায় ভুল হয়ে থাকে, খতিয়ানই ভুলে থাকে, আমার রেওয়া মিল কিন্তু অটোমেটিকলি ভুল হয়ে যাবে। তো আমাকে ইনশিওর করতে হবে আমার রেওয়া মিল ঠিক হয়েছে, আমার জাবেদা ঠিক হয়েছে, আমার হলো খতিয়ান বই ঠিক হয়েছে, তাহলে কিন্তু রেওয়া মিল ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো ওগুলো নির্ণয় করতে হবে। আচ্ছা, হিসাব সমীকরণ পরীক্ষা, আমরা জানি হিসাব সমীকরণ সমান এ, হিসাব সমীকরণ কি? এ সমান সমান এল প্লাস ওই। এটা আমরা নির্ণয় করব যে প্রত্যেকটা হিসাবের পরে ডেবিটের টাকা অর্থাৎ সম্পদের টাকা এবং দায় মালিকানা সত্ত্বের টাকা সমান কিনা। ঠিক আছে, এটা আমরা নির্ণয় করব। সমীকরণ পরীক্ষা। দৈনিক হিসাব বইয়ের যোগফল পরীক্ষা, অর্থাৎ জাবেদার যোগফল বই পরীক্ষা করবো সেটার টাকা কি ঠিক আছে কিনা। ব্যক্তিবাচক হিসাবগুলো পরীক্ষা করা, ঠিক আছে, যেমন হলো পাওনাদার হিসাব, দেনাদার হিসাব, এগুলো পরীক্ষা করে দেখবো সব কিছু ঠিক মতো লিখেছি কিনা। পারমাণবিক উদ্ধৃত্ত পরীক্ষা করা, অর্থাৎ আমার যে পারমাণবিক উদ্ধৃত্ত রয়েছে যেমন পারমাণবিক মজুদ পণ্য, পারমাণবিক সম্পদ, এগুলো ঠিক মতো লিখছি কিনা এটা আমরা যাচাই করব। ঠিক আছে, আচ্ছা। তারপর হলো বিগত বছরের রেওয়া মিল দফার সাথে চলতি বছরের রেওয়া মিল দফার মিলকরণ, অর্থাৎ বিগত বছরে যে রেওয়া মিল দফা ছিল এটা কীরকম ছিল, আজকে এই বছর যে রেওয়া মিল এটা কীরকম হয়েছে এটা আমরা মিলকরণ করব। ঠিক আছে, তারপর হলো সুমারি পরীক্ষা। উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা চালানোর পর যদি ভুল ধরা না পড়ে তখন প্রতিটি লেনদেনের নিয়ম মাফিক পরীক্ষা করতে হবে। অর্থাৎ আমি সবগুলো রেওয়া মিল ঠিক মতো করেছি, ঠিক আছে, তারপরে কোনো ভুল ধরা পড়েনি, মানে ভুল নির্ণয় করতে পারিনি কোথা থেকে আসলো, তখন প্রত্যেকটা লেনদেনকে নিয়ম মাফিক পরীক্ষা করতে হবে। প্রত্যেকটা লেনদেনকে আলাদা আলাদা নিয়ম মানে কি করতে হবে, পরীক্ষা করতে হবে, যে একদম স্ক্রুটিনাইজ করতে হবে, একদম বিশ্লেষণ করতে হবে আর কি। ঠিক আছে, তখন আমরা ভুলকে সংশোধন করতে পারবো। পরিশেষে বলা যায় যদি ভুল আদৌ উদ্ঘাটন করা না যায়, রেওয়া মিলের ক্রেডিট দিকে কম হয় কিন্তু মূলধনের দেওয়া নাই। ঠিক আছে, অর্থাৎ আমি সব কিছু করলাম, সব কিছু করার পর দেখলাম কি যে ক্রেডিট দিকে কম হয়েছে এবং ক্রেডিট দিকে মূলধন দেওয়া নেই। যে টাকা কম হয়েছে সেটা হলো মূলধন হিসাবে আসবে, হিসাবে আসবে, মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হবে। তবে সকল দফা সঠিকভাবে লেখার পরও যদি রেওয়া মিল না মিলে তখন অনিশ্চিত হিসাব, কি হিসাব? অনিশ্চিত হিসাবের মাধ্যমে আপাতত অর্থাৎ স্বল্প সময়ের জন্য রেওয়া মিলে মিলানো হয়। পরবর্তীতে সঠিকভাবে হিসাব খাত নির্ণয়ের মাধ্যমে অনিশ্চিত হিসাব দূর করা হবে। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। গড়মিল বা অনিশ্চিত হিসাব, আমরা অনিশ্চিত হিসাব দেখব। এটা কিন্তু অনেক সময় চলে আসে অনিশ্চিত হিসাব। এটা মূলত কিসের জন্য করা হয়? আমরা সব কিছু ঠিক মতো করেছি, ডেবিট দিকের টাকা ক্রেডিট দিকের টাকা মিলে মানে লিখেছি, সব কিছু লেখার পরও কোনো কারণে এই টাকাটা না মিলতে পারে। যখনই মিলবে না সাময়িক ব্যবস্থা হিসাবে, মানে কম সময়ের জন্য সাময়িক ব্যবস্থা হিসেবে আমরা কী করি, অনিশ্চিত হিসাব নিয়ে আসি, নিয়ে এসে আমরা রেওয়া মিলটাকে মিল করি। ঠিক আছে, আচ্ছা। গড়মিল হিসাব, গড়মিল হিসাব হিসাব বিজ্ঞানের স্বীকৃত কোনো খাত নয়। ঠিক আছে, হিসাব বিজ্ঞানের স্বীকৃত কোনো খাত নয়। সাময়িক ব্যবস্থা মাত্র এমসিকিউতে আসে, যে সাময়িক ব্যবস্থা মাত্র,
অর্থাৎ অনিশ্চিত হিসাব নিচের কোনটি সাময়িক ব্যবস্থা, সেটা হলো অনিশ্চিত হিসাব, অর্থাৎ কম সময়ের জন্য করি, ভবিষ্যৎ যখন আবার ঠিক করে লিখবো তখন সব কিছু ঠিক হয়ে যাবে। সাধারণত রেয়ামিল তৈরি পর্যায়ে হিসাবের দিকে উভয় দিকে মানে ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে না মিলে তখন এটা তৈরি করা হয়। আচ্ছা, লাভ লোকসান হিসাবে দেখানো। যদি পার্থক্য কম হয়, অর্থাৎ অনিশ্চিত হিসাব যখন তৈরি করবো যদি পার্থক্য কম হয়, অর্থাৎ আমি অনিশ্চিত হিসাবকে কীভাবে দেখাবো, এটা কি ব্যয় হিসেবে দেখাবো, নাকি সম্পদ হিসেবে দেখাবো, না আয় হিসেবে দেখাবো, নাকি ব্যয় হিসেবে দেখাবো, এটা নির্ণয় করতেছে ধরনের উপর। যদি পার্থক্য কম হয় পরিমাণ টাকা, তখন লাভ লোকসান হিসেবে দেখানোর মাধ্যমে হিসাব বন্ধ করা যায়। অর্থাৎ টাকার পরিমাণ কম হয়েছে, অর্থাৎ 1000 টাকা ধরো যে অনিশ্চিত হিসাব তৈরি হয়েছে, তখন আমরা কি করব, যদি ডেবিট দিকে কি হয় 1000 টাকা অনিশ্চিত হিসাব আসে 1000 টাকা, তখন এটা হলো ব্যয় হিসাবে আসবে, কারণ ডেবিট দিকে ব্যয়গুলো বসে। আর যদি ক্রেডিট দিকে 1000 টাকা হয় তখন সেটা কি হিসেবে বসবে, লাভ হিসেবে বসবে। ঠিক আছে। তারপর উদ্ধৃত পত্রের প্রদর্শন বা যেটা যদি দেখি যে অনিশ্চিত হিসাব অনেক বেশি হয়েছে, 15,000, 20,000 বা 30,000 হয়েছে, বা 1 লক্ষ টাকা হয়েছে, ঠিক আছে, তখন এটাকে আমরা স্বল্প সময়ের জন্য উদ্ধৃত পত্রে দেখাবো এবং ধীরে ধীরে তাকে অবলম্বন করব। ঠিক আছে। যদি ডেবিট দিকে হয় তাহলে ডেবিট দিকে বসাবো, আবার যদি ক্রেডিট দিকে হয় তাহলে ক্রেডিট দিকে বসাবো, এবং উদ্ধৃত পত্র এটা হলো সম্পদ হিসেবে অথবা দায় হিসেবে দেখাবো। ঠিক আছে। আচ্ছা, অশুদ্ধ সংশোধন, অর্থাৎ আমরা তো ভুল করলাম, ঠিক আছে, অনিশ্চিত হিসাব তৈরি হলো, তাহলে এখন কি করতে হবে, এটাকে এখন সংশোধন করতে হবে। তো কিভাবে সংশোধন করব, এটা এখন দেখো কিভাবে সংশোধন করি। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, হিসাব রক্ষক যেহেতু একজন মানুষ, সেহেতু তার হিসাব রক্ষণ কার্যকলাপে ভুল ত্রুটি হতে পারে। আমরা জানি কি মানুষ মাত্রই ভুল, ঠিক আছে, মানুষের ভুল হতেই পারে। এখন ভুলকে আমাদের সংশোধন করতে হবে, না মিললে তৈরি সাময়িক ব্যবস্থা। আচ্ছা, এটা না অশুদ্ধ রামেল, হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, যেহেতু হিসাব রক্ষণের কার্যকলাপে ভুল ত্রুটি হতে পারে, এটাই স্বাভাবিক, মানুষের ভুল হতেই পারে। হিসাব রক্ষণের অসাবধানতা, অনিয়ম, অমনোযোগিতা বা হিসাব বিজ্ঞান সংক্রান্ত জ্ঞানের অভাবের কারণে অনিচ্ছাকৃত ভুল হতে পারে। এ সকল ভুল ত্রুটি যদি অনুদ্ঘাটিত বা অংশোধন থেকে যায়, তাহলে ব্যবসায় সঠিক ফলাফল কি করা যাবে না, আমরা নির্ণয় করতে পারবো না, আর্থিক চিত্র আমরা তুলে ধরতে পারবো না, সম্ভব নয়। কাজেই ব্যবসায় সঠিক ফলাফল ও আর্থিক ব্যবস্থা নিরূপণের জন্য চূড়ান্ত হিসাব প্রস্তুত প্রণয়নের পূর্বে, আমার যে ভুলটা হয়েছে আমি যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব তার পূর্বেই এটা সংশোধন করে ফেলবো। আর্থিক বিবরণীর প্রস্তুত প্রণয়নের পূর্বে ভুল ত্রুটি কেবলমাত্র উদ্ঘাটন করলেই চলবে না, এদের সংশোধনও করতে হবে। কোনো ভুল ত্রুটি উদ্ঘাটিত হলে একে কেটে বা মুছে সংশোধন করা হিসাব বিজ্ঞানের নীতি বহির্ভূত কাজ। ঠিক আছে, কোনো ভুল উদ্ঘাটিত হলে এই কেটে বা মুছে সংশোধন করা হিসাব বিজ্ঞানের নীতি বহির্ভূত কাজ। অর্থাৎ আমি নির্ণয় করলাম যে ডেবিট দিকে 1000 টাকা আমি বেশি লিখেছি, ঠিক আছে, তাহলে আমি কেটে 1000 টাকা লিখতে পারবো না, আমার জন্য এর জন্য আবার আলাদা করে জাবেদা করতে হবে, এর জন্য খতিয়ান করতে হবে, এর জন্য রেওয়ামিল করতে হবে, তারপরে সংশোধনী রেওয়ামিল নামে একটা রেওয়ামিল আসবে, সেখানে হলো সব কিছু আসবে। ঠিক আছে। তো আমি কাজ করতে পারবো, এর জন্য প্রতিটি ভুল সংশোধনের জন্য হিসাবের প্রাথমিক বই থেকে শুরু করে প্রকৃত চাবেদা লিখন অপরিহার্য, এরপর অশুদ্ধ সংশোধনী লিখন বলা হয়। ঠিক আছে। তো এই ছিল হলো অশুদ্ধ সংশোধন। পরবর্তী স্লাইডে গিয়ে দেখবো আমরা এর কীভাবে কাজ করে। হিসাবের ভুল একতরফা বা দুই তরফা হতে পারে, অর্থাৎ ভুলের সাথে এক বা একাধিক হিসাব জড়িত থাকতে পারে। এক বা একাধিক হিসাব জড়িত থাকতে পারে। একতরফা ভুল, একতরফা মানে কি, মানে একটা পক্ষের ভুল, ধরো যে শুধু ডেবিট দিকের ভুল হয়েছে অথবা শুধু ক্রেডিট দিকের ভুল হয়েছে, একতরফা যে কোনো একটা, আইদার দিস অর দিস, একতরফা ভুল। যে সকল হিসাবে ডেবিট অথবা ক্রেডিট দিকে পক্ষকে প্রভাবিত করে তাকে একতরফা ভুল বলে। রেওয়ামিল প্রস্তুতের পূর্বে এই ভুল সংশ্লিষ্ট হিসাব খাতে সঠিক দিকে লিপিবদ্ধ করা, সংশোধন করা হয়, কিন্তু রেওয়ামিল প্রস্তুতের পর হলে সাসপেন্স অ্যাকাউন্ট, কি অ্যাকাউন্ট, সাসপেন্স ডেবিট হিসাব অথবা ক্রেডিটকে ভুল সংশোধন করতে হয়। আর হলো দুতরফা ভুল, অর্থাৎ ডেবিট দিকে ভুল হয়েছে, ক্রেডিট দিকে, টু সাইডেড ইরর, যে হিসাবে ডেবিট অথবা ক্রেডিট উভয় দিকে হতে পারে তাকে দুতরফা ভুল বলা হয়। যদি এই ভুল ডেবিট ও ক্রেডিট সমপরিমাণ টাকার জন্য হয়, তা কেবল রেওয়ামিল মিলে যেতে পারে, যেমন আসবাবপত্র ক্রয় 10,000 টাকাকে আমরা ক্রয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা একটা ভুল। এই ভুল ডেবিট ও ক্রেডিট সমপরিমাণ টাকার জন্য হওয়ার কারণে রেওয়ামিল কিন্তু মিলে যাবে। ঠিক আছে, ডেবিট ও ক্রেডিট সমভাবে জড়িত না থাকলে রেওয়ামিল মিলবে না, তখন অনিশ্চিত হিসাব এর মাধ্যমে এই ভুল সংশোধন করতে হয়। অর্থাৎ রেওয়ামিলের ভুল দুইটাই হতে পারে, একতরফা ভুল হতে পারে, দুতরফা ভুল হতে পারে। একতরফা মানে যে কোনো একটা পক্ষের ভুল, আর দুতরফা ভুল মানে দুই পক্ষের ভুল। ঠিক আছে, এটাকে কি করতে হবে, সংশোধন করতে হবে। আচ্ছা, অশুদ্ধ সংশোধন, কোনো প্রতিটি হিসাব রক্ষণে কোনো ভুল থাকলে তার সংশোধনের জন্য প্রকৃত চাবিদা, খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, সেটা হলো সংশোধনের জন্য কোন চাবিদা প্রস্তুত করা হয়। সংশোধনের জন্য মূলত হলো প্রকৃত চাবিদা হলো সংশোধন প্রস্তুত করা হয়। প্রকৃত চাবিদা বইয়ে যে দাখিলা প্রদান করা হয় তাকে অশুদ্ধ সংশোধনী দাখিলা বলে। ঠিক আছে, এই দাখিলার মাধ্যমে হিসাব বিদ্যমান ভুল দূরীভূত করা হয়, হিসাবের সঠিক ফলাফল প্রতিফলিত হয়, হিসাব রক্ষণে ভুল ত্রুটি
উদ্ঘাটিত হলে সাথে সাথে প্রকৃত জাবেদায়, কোন জাবেদায়? প্রকৃত জাবেদায় সংশোধনী দাখিলা দেওয়া হয় কোনরূপ ঘষা মাজা কাটাকাটি উপর লিখন বা মানে আমরা কোনো ঘষা মাজা করি না, আমরা যেটা ভুল হয়েছে সেই ভুলকে একদম শুরু থেকে জাবেদা থেকে খতিয়ান, খতিয়ান থেকে রেওয়ামিলে স্থানান্তর করি, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা কাজ করি, আমরা কোনো ঘষা মাজা করি না, যেটা বললো আর কি। অতএব যে হিসাব কোনো ভুল উদ্ঘাটিত হলে কোনো প্রকার ঘষা মাজা কাটাকাটি না করে প্রকৃত জাবেদায় দাখিল করে প্রদান করা হয় তাকে অশুদ্ধ সংশোধনী দাখিলা বলে। ঠিক আছে। আচ্ছা, অনিশ্চিত হিসাব, আমরা তো মাত্র অনিশ্চিত হিসাব সম্বন্ধে বিস্তারিত পড়লাম, কিন্তু যেটা কীভাবে কাজ করে, এটা একটা মূলত সাধারণ অর্থে হিসাব তাৎক্ষণিক নিশ্চিত হওয়া না গেলে বিপরীতে সাময়িক ব্যবস্থা মাত্র, মানে অল্প সময়ের জন্য। ঠিক আছে, সাময়িক ব্যবস্থা হিসাবে এটা মূলত করা হয়ে থাকে, তাকে অনিশ্চিত হিসাব বলে। অন্যভাবে বলা যায় ডেবিট ও ক্রেডিট দিকের খাত যদি না মিলে স্বল্প সময়ের জন্য যে হিসাব প্রস্তুত করা হয় তাকে বলবো হলো অনিশ্চিত হিসাব। সুতরাং অনিশ্চিত হিসাব একটি সাময়িক হিসাব, হিসাব রক্ষণ কার্যক্রমে এক বা একাধিক বিশেষ পরিস্থিতির উদ্ভব হলে সাময়িক ব্যবস্থারূপ এই জাতীয় হিসাব খোলা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে অনিশ্চিত হিসাব খোলা হয়। অর্থাৎ কোন কোন ক্ষেত্রে খোলা হবে আমরা এখানে দেখব। যখন কোনো লেনদেনের একটি পক্ষ জানা না থাকলেও অপর পক্ষ সম্পর্কে জানা না যায়, তখন অজানা হিসাবটির নাম অনিশ্চিত হিসাব রাখা হয়। অর্থাৎ আমি একটি পক্ষর লেনদেন জেনেছি, আর একটি পক্ষ কী হবে এটা আমরা জানতেছি না। ঠিক আছে, তখন আমরা যে পক্ষ জানতেছি না সেটাকে আমরা অনিশ্চিত হিসাবে নামে ধরে দিব। পরবর্তীতে অজানা পক্ষটি যখন আমরা উদ্ঘাটন করতে পারবো, ভুলকে সংশোধন করতে পারবো, তখনই সংশোধনী দাখিলে এটা কী হয়ে যাবে, বন্ধ করা হয়। অর্থাৎ অনিশ্চিত হিসাব তখন কী করতে হবে, বন্ধ করতে হবে। আচ্ছা, রেয়ামিল প্রস্তুতের সময় দুই পাশের যোগফল সমান না হলে যে পাশে পার্থক্যের পরিমাণ দ্বারা অনিশ্চিত হিসাব লিখে দুপাশের সমতা বিধান করা হয়। পরবর্তীতে গড়মিলের কারণ জানা গেলে সেগুলো অনিশ্চিত হিসাবকে দাখিলের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ আমি সাময়িক সময়ের জন্য অনিশ্চিত হিসাব খুলবো, কখন খুলবো, যখন দেখবো ডেবিট অথবা ক্রেডিট দিকে টাকা মিলে নেই, তখন খুলবো। অথবা একটা লেনদেন হয়েছে, আমি একটা পক্ষ জানি, লেনদেনের কয়টা পক্ষ, দুইটা পক্ষ, ডেবিট পক্ষ, ক্রেডিট পক্ষ, একটা পক্ষ জেনেছি আর একটা পক্ষ জানতেছি না, যখনই জানবো না তখন সেটা অনিশ্চিত হিসাব নামে লিপিবদ্ধ করবো। যখন সেই পক্ষটাকে জেনে যাব তখন সেই অনিশ্চিত হিসাবকে বন্ধ করে দেবো, কিসের মাধ্যমে, সংশোধনী দাখিলার মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা, তারপর হলো ভুল সংশোধনের সময় বা পর্যায়। অর্থাৎ আমরা যখন ভুলকে সংশোধন করবো, তিনটা পর্যায়ে ভুলকে মূলত সংশোধন করা যেতে পারে। একটা হলো রেয়ামিল প্রস্তুত করার আগে ভুল সংশোধন। অর্থাৎ রেয়ামিল প্রস্তুত করতেছি তার আগে আমি ধরো যে জাবেদা, খতিয়ান এগুলো দেখে নিলাম, দেখে আমি ভুলকে সংশোধন করলাম, এটা হলো প্রাথমিক পর্যায়। রেয়ামিল প্রস্তুত করার পরে ভুল সংশোধন, অর্থাৎ রেয়ামিল প্রস্তুত করেছি, এরপর দেখলাম কি যে ভুল হয়েছে। ঠিক আছে, সেই সময় যদি ভুল সংশোধন করি সেটা হলো ভুল সংশোধনের সময়, রেয়ামিল প্রস্তুতের পরে। আর চূড়ান্ত হিসাব প্রস্তুত করার পরে ভুল সংশোধনের সময়, অর্থাৎ চূড়ান্ত হিসাব আর্থিক বিবরণী প্রস্তুত করেছি তারপরে ভুল সংশোধন করতে হবে। ঠিক আছে, এটা হলো পরবর্তীতে ভুল সংশোধন। এই তিনটা উপায় বা তিনটা ভাবে হলো তিনটা সময় ভুলকে সংশোধন করতে হয়। একটা রেয়ামিল প্রস্তুত করার আগে, একটা রেয়ামিল প্রস্তুত করার পর, আর একটা চূড়ান্ত হিসাব প্রস্তুত করার পর। আচ্ছা, রেয়ামিল প্রস্তুত করার আগে ভুল সংশোধন। এটা মানে কি, এটা মানে হলো আমরা যখন জাবেদা বা খতিয়ান করব, ঠিক আছে, জাবেদা খতিয়ান থেকে ভুলকে সংশোধন করব। রেয়ামিল প্রস্তুত করি কোথা থেকে, খতিয়ান থেকে। তো খতিয়ান করার পূর্বে কি কি থাকে আমার কাছে, খতিয়ান রেয়ামিল জাবেদা বই থাকে এবং খতিয়ান বই থাকে। এই জাবেদা এবং খতিয়ান বই থেকে যখন সংশোধন করব তখনই হয়ে যাবে হলো রেয়ামিল প্রস্তুত করার আগে ভুল সংশোধন। ঠিক আছে, যেমন বাড়ি ভাড়া পরিশোধ করা হয় 1000 টাকা। ঠিক আছে, বাড়ি ভাড়া পরিশোধ করা হয় কত টাকা, 1000 টাকা। এই লেনদেনের জন্য বাড়ি ভাড়া হিসাবকে ডেবিট করা হয় হলো 100 টাকা এবং নগদান বইকে ক্রেডিট করা 1000 টাকা। অর্থাৎ এই যে ভুলকে আমি দেখে ফেললাম যে 100 টাকা ভুল হয়েছে, রেয়ামিল প্রস্তুত করা আমি জাবেদায় দেখে ফেললাম যে ভুলটা আমি কি হয়েছে, দেখে নির্ণয় করতে পারছি যে 1000 টাকা ভুল হয়েছে, তাহলে রেয়ামিল প্রস্তুত করার পূর্বে আমি এটাকে ঠিক করে নিব। ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি এখানে একটা হিসাব দিয়েছে, যেমন যন্ত্রপাতি ক্রয় ছিল কত টাকা, 10,000 টাকা। ভুলবশত ক্রয় হিসাব খাত ডেবিট করা হয়েছিল, কিন্তু যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করা উচিত ছিল। এই সংশোধনী জাবেদায় হবে হলো যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এটা একটি ইম্পর্টেন্ট, এটা বোঝার ট্রাই করো, এমসিকিউতে আসে। সেটা হলো কি হয়েছে একটু বোঝার ট্রাই করো, আমরা একটু এখানে নিয়ে আসি। হ্যাঁ, ধরো যে এখানে দুইটা সিনারিও, কয়টা সিনারিও, দুইটা সিনারিও। ঠিক আছে, একটা হলো যন্ত্রপাতি ক্রয়, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, যন্ত্রপাতি ক্রয়। এটা জাবেদা হওয়ার কথা কি ছিল, এটা জাবেদা হবে হলো যন্ত্রপাতি
ডেবিট, ধরো নগদে কিনেছি তাহলে নগদ ক্রেডিট, এটা হলো সঠিক। কিন্তু আমি ভুলবশত এই যন্ত্রপাতির পরিবর্তে আমি কি করেছি, এটা লিখেছি, যন্ত্রপাতির পরিবর্তে আমি ক্রয় হিসাবে লিখেছি, ঠিক আছে। ক্রয়কে আমি কি করেছি, ডেবিট করেছি, এবং নগদকে কি করেছি, ক্রেডিট করেছি। তাহলে দেখো যেখানে যন্ত্রপাতি, এটা হলো হওয়ার কথা ছিল, যন্ত্রপাতি ক্রয় করেছি, যন্ত্রপাতি ডেবিট, নগদ ক্রেডিট। কিন্তু ভুলবশত আমি যন্ত্রপাতিকে ক্রয় হিসাবে নিয়ে আসি, মানে কি করেছি, ক্রয় হিসাবকে ডেবিট করেছি, নগদের হিসাবকে ক্রেডিট করেছি, তাহলে নগদের হিসাব যেটা হওয়ার কথা ছিল সেটাই লিখেছি, ঠিক আছে। তাহলে এটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এটা যা হওয়ার কথা ছিল আমি সেটাই লিখেছি, নগদ ঠিক থাকবে, এখানেও ঠিক আছে, এখানে ক্রেডিট করার কথা ছিল আমি ক্রেডিট লিখেছি। কিন্তু সমস্যা কি, সমস্যা হয়েছিল যন্ত্রপাতিতে, সমস্যা হয়েছে কোথায়, সমস্যা হয়েছিল যন্ত্রপাতিতে, লেখার কথা ছিল যন্ত্রপাতি হিসাব ডেবিট, আর লিখেছি কি ক্রয় হিসাবকে ডেবিট করেছি। তাহলে এটা কি লিখিনি, তাহলে এটাকে লিখতে হবে। কিভাবে লিখবো, সংশোধন জাবেদা, এটা হলো সঠিক জাবেদা, এটা হলো ভুল জাবেদা, আর এটাকে সংশোধন করতেছে। এখন দেখো কিভাবে সংশোধন করি, এখন আমরা লিখবো হলো সংশোধন জাবেদা, সংশোধন করব। কিভাবে সংশোধন করি এটা দেখো, সংশোধনী জাবেদা, সংশোধনী যাবে কি হওয়ার কথা ছিল যেটা লিখবো, যন্ত্রপাতি ডেবিট হওয়ার কথা ছিল, যন্ত্রপাতিকে ডেবিট লিখবো, যন্ত্রপাতি ডেবিট, ঠিক আছে। আচ্ছা, ক্রয় ডেবিট করার মাধ্যমে কি ক্রয়কে বেশি লিখেছি, এটা কি ক্রয়কে আসার কথা ছিল, ক্রয় কিন্তু আসার কথা ছিল না, কিন্তু আমি ক্রয়কে কি লিখেছি, বেশি লিখেছি। তাহলে এখন এটা কি প্লাস করেছি, এখন এটা কি করতে হবে, মাইনাস করতে হবে। কিভাবে মাইনাস করবো, ক্রয় হিসাবকে যদি আমি ক্রেডিট করি, অর্থাৎ ক্রয় হিসাবকে যদি আমি কি করব, ক্রেডিট করি, তাহলে আগে এখানে হয়েছিল প্লাস, আর এখানে করলাম মাইনাস, প্লাস মাইনাসে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে, এটা হলো এটা লিখি নাই, লিখছি কি এটা লিখেছিলাম ভুলে, আর হলো এটাকে সংশোধন করলাম এটার মাধ্যমে। তাহলে এটার ক্রয় হিসাবে এখানে ডেবিট ছিল এবং এখানে হয়েছে ক্রেডিট, তাহলে ডেবিটের কি হয়ে যাবে, প্লাস মাইনাসে জিরো হয়ে যাবে। তাহলে যন্ত্রপাতি হবে ডেবিট এবং নগদান হবে ক্রেডিট, যেটা হলো আলটিমেটলি আমাকে এই দিকেই নিয়ে আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি। অর্থাৎ এটা লেখার কথা ছিল, আমি ভুলক্রমে হলো যন্ত্রপাতির পরিবর্তে আমি ক্রয় হিসাবে লিখেছি, এই ক্রয় বেশি লিখেছি, তাই ডেবিট, মানে ক্রয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ডেবিট দিকে লিখেছি। যেহেতু এটা ছিল না, লিখেছি, এটাকে এখন কমাতে হবে, তাহলে এখানে যেটা লিখেছি তার বিপরীত কাজটা করতে হবে, অর্থাৎ ক্রয়কে আমাকে ক্রেডিট দিকে লিখতে হবে। আর যেটা লেখার কথা ছিল এটাকে তো লিখিনি, এটাকে বৃদ্ধি করতে হবে, অর্থাৎ যন্ত্রপাতিকে ডেবিট করতে হবে, ঠিক আছে। যখন ডেবিট ক্রেডিট করে ফেলবো তখন এখানে ছিল হলো, এখানে করেছিলাম ক্রেডিট, ডেবিট করেছিলাম, ক্রেডিট করার মাধ্যমে এটা কি হয়ে যাবে, ক্রয় জিরো হয়ে যাবে, ডেবিট ক্রেডিট কাটা যাবে, আর হলো যন্ত্রপাতি হিসাব ডেবিট হয়ে যাবে এবং নগদান হিসাব কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। আলটিমেটলি আমাকে এই দুইটা এটা নিয়ে আসবে, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে যেটা বলছে এটাই হলো এর ভিজুয়াল প্রেজেন্টেশন দেখালাম। আচ্ছা, তারপর হলো রেয়া মিল প্রস্তুত করার পর ভুল ধরা পড়লো, এটা ছিল রেয়া মিল প্রস্তুত করার আগে, এটা হলো রেয়া মিল প্রস্তুত করার পর, কিন্তু চূড়ান্ত হিসাব প্রস্তুত করার পূর্বে, অর্থাৎ রেয়া মিল প্রস্তুতের পর এবং চূড়ান্ত হিসাব প্রস্তুত করার আগে যে ভুল ধরা পড়লে ভুল সংশোধন করতে হবে। এখানে একতরফা ও দুতরফা ভুল হয়, রেয়া মিল তৈরি করার পর একতরফা ভুলের জন্য রেয়া মিল অমিল হবে, অনিশ্চিত হিসাব লিখে রেয়া মিল মিলতে হবে। কিন্তু দুতরফা সংশোধনের প্রক্রিয়া রেয়া মিল তৈরি করার আগে দুই তরফা দাখিলা সংশোধনের অনুরূপ হবে, অনিশ্চিত হিসাব লিখে রেয়া মিলের মিলানো হয়, কিন্তু পরবর্তী ভুল খুঁজে বের করা হলে সংশোধনী দাখিলা, অর্থাৎ যখন আমি ভুল করবো তখন সংশোধনী দাখিলার মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবকালকে ডেবিট অথবা ক্রেডিট দিকে, অনিশ্চিত হিসাবকে ডেবিট অথবা ক্রেডিট করে অনিশ্চিত হিসাব বন্ধ করে দিতে হবে। যেমন বাড়ি ভাড়া হলো 1000 টাকা, বাড়ি ভাড়া 1000 টাকার পরিবর্তে আমি 100 টাকা লেখা হয়েছিল, কিন্তু ভুলের জন্য রেয়া মিল ডেবিট সাসপেন্স অ্যাকাউন্ট 900 টাকা হবে, তখন বাড়ি ভাড়া হিসাবকে ডেবিট এবং সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট করলে হিসাব খাত শুদ্ধ হয়ে যাবে, এতে অনিশ্চিত হিসাব ব্যালেন্স থাকবে না। অর্থাৎ একটু দেখো, বাড়ি ভাড়া হিসাব খাত 1000 টাকার পরিবর্তে 100 টাকা লিখেছি, তাহলে বাড়ি ভাড়া লেখার কথা ছিল 1000 টাকা, আমি লিখেছি 100 টাকা, তাহলে কি আমি যখন ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে নিয়ে যাবো তখন 900 টাকাই হয়ে যাবে, কম বেশি হয়ে যাবে, ঠিক আছে। 900 টাকা কী হয়ে যাবে,
900 টাকা কম বেশি হবে কোন দিকে, বাড়ি ভাড়া কোন দিকে বসে, ডেবিট দিকে বসে, এটা হলো ব্যয়। ডেবিট দিকে 900 টাকা কম হয়ে যাবে, এটা ডেবিট দিকে বসবে হলো 900 টাকা। এটা কি নামে আসবে, এটা হলো অনিশ্চিত হিসাব নামে আসবে, অনিশ্চিত হিসাব। আমি যখন উদ্ঘাটন করব যে এই ভুলটা হয়েছে 900 টাকা অনিশ্চিত হিসাব, যে ভুলটা উদ্ঘাটন করলাম, তখন কি করতে হবে, তখন আমি বাড়ি ভাড়া, এই যেটা হলো উদ্ঘাটন করলাম বাড়ি ভাড়া, যে বাড়ি ভাড়া আসলে কম লিখেছিলাম, এখন কি লিখতে হবে, বৃদ্ধি করতে হবে। কত টাকা বৃদ্ধি করবো, যেটা কম লিখেছি সেটা বৃদ্ধি করব। বাড়ি ভাড়া আসবে 900 টাকা, এটা ডেবিট দিকে বসবে। আর কি করেছিলাম, অনিশ্চিত হিসাব তৈরি করেছিলাম, এটা এখন মুছে যাবে, অনিশ্চিত অনিশ্চিত হিসাব কত টাকা বসবে, 900 টাকা আসলো, 900 টাকা মুছে যাবে। কোন দিকে বসবে, ক্রেডিট দিকে বসবে। তাহলে এখানে ছিল 900 টাকা ডেবিট দিকে, এই যে ডেবিট দিকে, এখানে ছিল ক্রেডিট দিকে, তাই প্লাস মাইনাসে অনিশ্চিত হিসাব কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। বাড়ি ভাড়া আগে ছিল হলো 100 টাকা ডেবিট দিকে, আর এখন আসলো 900 টাকা, টোটাল কত আসলো, টোটাল 1000 টাকা মিলে গেছে। ঠিক আছে, এইভাবে হলো অনিশ্চিত হিসাব আমরা কী করি, বন্ধ করে দিই ব্যালেন্সের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী হলো চূড়ান্ত হিসাব প্রস্তুত করার পর ভুল ধরা পড়লে। চূড়ান্ত হিসাব প্রস্তুত করার পর যদি কোনো ধরনের ভুল ধরা পড়ে, তখন আমরা কীভাবে করবো। একতরফা ভুল মানে এক পক্ষের ভুল, আর হলো দুতরফা ভুল মানে দুই পক্ষের যদি ভুল হয়ে থাকে। রেওয়ামিল অনিশ্চিত হিসাব নিয়ে চূড়ান্ত হিসাব প্রস্তুত করলে প্রতিষ্ঠানের নিট লাভ লোকসান ভুল থাকা স্বাভাবিক। যদি ভুল নামিক হিসাব খাত হয়ে থাকে তাহলে তা একদিকে অনিশ্চিত হিসাব, যদি ভুল নামিক হিসাব অর্থাৎ আমরা জানি কি, ভুল যদি নামিক হিসাবে হয়ে থাকে, ঠিক আছে, কোন হিসাবে, নামিক হিসাব, যেমন আয় ব্যয় যদি ভুল হয়ে থাকে তাহলে তা একদিকে অনিশ্চিত হিসাব, অপর দিকে নামিক হিসাবের পরিবর্তে লাভ লোকসান সমন্বয় হিসাবকে ক্রেডিট করে ভুল সংশোধন করতে হবে। অনিশ্চিত হিসাব যদি সম্পদ ও দায়ের জন্য হয়ে থাকে তাহলে তা একদিকে অনিশ্চিত হিসাব, অপর দিকে সংশ্লিষ্ট সম্পদ ও দায় হিসাবকে ডেবিট ক্রেডিট করা সংশোধন করতে হবে। অর্থাৎ যদি একদিকে ভুল হয়ে থাকে, নামিক হিসাবে ভুল হয়ে থাকে, তখন সেটাকে এক পক্ষকে নামিক হিসাবে, যেমন আয় হলে থাকে আয় লিখবো, ব্যয় হলে ব্যয় লিখবো, এবং দ্বিতীয় পক্ষ সেটাকে অনিশ্চিত হিসাবে লিখবো। আবার যদি সম্পদ অথবা দায় যদি ভুল হয়ে থাকে, ঠিক আছে, তখন এক পক্ষ অনিশ্চিত হিসাবে লিখবো, আর এক পক্ষ সম্পদ বা দায় যেটা হবে সেটা লিখবো। এটা হলো এক পক্ষের ভুল। আর হলো দুতরফা দাখিলা পদ্ধতি, অর্থাৎ দুই পক্ষে ভুল লিখেছি। এই ভুল যদি নামিক হিসাব খাত হয় তাহলে সংশোধন করতে হবে না। এই ভুল যদি নামিক হিসাব খাত হয় তা সংশোধন করতে হবে না, কারণ নামিক হিসাবের ভুলের জন্য প্রতিষ্ঠানের লাভ লোকসানে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, কিন্তু দুই তরফা দাখিলা ভুল ইহার যদি একটি নামিক হিসাব হয় তা সংশোধন দাখিলা দিতে হবে। কিন্তু দুতরফা দাখিলা ভুল ইহার যদি একটি নামিক হিসাব হয় তাহলে সংশোধন দাখিলা দিতে হবে। নামিক হিসাব খাত লাভ লোকসান হিসাবের স্থানান্তরের মাধ্যমে বন্ধ করা হয় আর কি। সংশ্লিষ্ট নামিক হিসাবের পরিবর্তে লাভ লোকসান সমন্বয় হিসাবকে ডেবিট ক্রেডিট করতে হয়। অপরদিকে সম্পদ বা দায় হিসাব খাতকে ডেবিট বা ক্রেডিট করতে সংশোধনী দাখিলা ভুল করতে হয়। যেমন হারুনের নিকট 20,000 টাকা মাল বিক্রয় এর বইতে লেখা হয়নি, এই ভুলটি সংশোধনের জন্য নিম্নোক্ত জাবেদা দাখিলা দিতে হবে। অর্থাৎ আমার লেখার কথা ছিল কি, হারুনের নিকট 20,000 টাকা মাল বিক্রয় হিসাবের বইতে লেখা হয়নি, হারুনের কাছে মাল বিক্রয় করেছি, মালটি লিখিনি, তাই সংশোধন জাবেদা কি লিখবো, যেটা লেখা হয়নি সেটা লিখবো। প্রাপ্য হিসাব হারুন, ডেবিট দিকে 20,000 টাকা লিখবো। লাভ লোকসান সমন্বয় হিসাব, ঠিক আছে, এটা হলো কি লিখবো, ক্রেডিট দিকে 20,000 টাকা লিখবো। ঠিক আছে, আচ্ছা এটা হলো দুতরফা দাখিলা পদ্ধতি। ভুল। রেওয়ামিল প্রস্তুতের পর কতিপয় গুরুত্বপূর্ণ সংশোধনী জাবেদা, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো রেওয়ামিল প্রস্তুত পর কিছু সংশোধনী জাবেদা দিতে হয়। এটা এক পক্ষ হতে পারে, দুই পক্ষ হতে পারে। এক পক্ষটা আমরা দেখবো আগে, লেনদেনের কোনো একটি পক্ষ হিসাবে না লেখা। অর্থাৎ আমরা যখন ক্রয় করি, ধরো নগদে ক্রয় করলাম, তাহলে জাবেদা কি হবে, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কিন্তু ভুলক্রমে আমি ক্রয় হিসাবকে লিখেছি ঠিক মতো, ক্রয় হিসাবকে কি করেছি, ঠিক মতো লিখেছি, কিন্তু আমি নগদটাকে আমি লিখিনি, যে নগদটা হওয়ার কথা ছিল এটা আমি লিখিনি, বা আমি জানি না আসলে এখানে যেহেতু লিখিনি, ইনিশিয়ালি যখন প্রথমে লিখিনি আমি ভুলে গেছি যে এখানে কি হওয়ার কথা ছিল, তখন আমি অনিশ্চিত হিসাব নামে লিখবো। ঠিক আছে, যখন এই ভুলকে আমি সংশোধন করবো, আমি যখন জানবো যে অনিশ্চিত হিসাব যে লিখেছি সেটা নগদ হিসাব হওয়ার কথা ছিল কিন্তু লিখিনি, যখন জানবো যে নগদ হওয়ার কথা ছিল তখন আমি কি করবো, সংশোধন করবো। কিভাবে সংশোধন করবো, এখানে অনিশ্চিত হিসাব আমি কি এখানে ক্রেডিট করেছি, এটাকে তাহলে মাইনাস করবো। কিভাবে মাইনাস করবো, ডেবিট করার মাধ্যমে। তাহলে কি লিখবো, অনিশ্চিত হিসাব ডেবিট, আর কি আসার কথা ছিল, নগদান হিসাব, নগদান হবে ক্রেডিট, নগদ হিসাব ক্রেডিট। ডেবিট দিকে টাকাটা 1,000 টাকা, ক্রেডিট 1,000 টাকা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, শেষ কি বাঁচবে, ক্রয় হিসাব বাঁচবে এবং নগদান হিসাব বাঁচবে। ঠিক আছে, এইভাবে ভুল হয় এবং ভুলকে এইভাবে আমরা সংশোধন করে থাকি। আচ্ছা, কোনো একটি হিসাব কম লেখা, অর্থাৎ আমার উদাহরণটা দেখি,
যেমন বিক্রয় হিসাবের কম লেখা হয়েছে 3,000 টাকা, এই ভুলের জন্য রেওয়া মিলের ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব সৃষ্টি হয়েছে। অর্থাৎ রেওয়া মিল আমি ভুল করে 3,000 টাকা ক্রেডিট দিকে কম লিখেছি, ঠিক আছে। এই ভুলের জন্য রেওয়া মিলের ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব সৃষ্টি করা হয়েছে, বিক্রয় হিসাবে কম লেখা হয়েছে, তাই বিক্রয় হিসাবকে 3,000 টাকা বাড়াতে হবে এবং ক্রেডিট করাতে হবে, এবং বিপরীতে অনিশ্চিত হিসাব ক্রেডিট ডেবিট করাতে হবে, তাই সংশোধন হিসাবে হবে। কি করেছি এখানে, বিক্রয় হিসাবকে আমি কম লিখেছি কত টাকা, 3,000 টাকা। এই ভুলের জন্য রেওয়া মিলের ক্রেডিট দিকে অবশ্যই টাকা কি কম হয়ে যাবে, তাহলে অনিশ্চিত হিসাব সৃষ্টি হয়েছে কত টাকা, কোন দিকে সৃষ্টি হয়েছে, ক্রেডিট দিকে, ঠিক আছে। অনিশ্চিত হিসাব কোন দিকে তৈরি হয়েছে, ক্রেডিট দিকে তৈরি হয়েছে 3,000 টাকা। তাহলে এটাকে যখন সংশোধন করবো, আমি পরবর্তীতে যে জানলাম কি, যেটা বিক্রয় হিসেবে আসবে, যখন এটাকে সংশোধন করবো, কিভাবে সংশোধন করবো, এটাকে সংশোধন করবো হলো, এক মিনিট, সংশোধন কিভাবে করবে দেখো, সংশোধন করবো হলো, অনিশ্চিত হিসাব কি করেছে এখানে ক্রেডিট করেছে, তাহলে এখানে কি করবো, অনিশ্চিত হিসাবকে ডেবিট করবো। অনিশ্চিত হিসাব কি হবে, ডেবিট হবে কত টাকা, 3,000 টাকা। এবং কার বিপরীতে ডেবিট হবে, বিক্রয়ের বিপরীতে ডেবিট হবে কত টাকা, 3,000 টাকা, ঠিক আছে। তাহলে এই যে অনিশ্চিত হিসাব ডেবিট ক্রেডিট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এখানে ডেবিট ক্রেডিট জিরো থাকবে, বিক্রয় হিসাবে আগে ছিল যে টাকা, এর সাথে আবার কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমরা ভুল হয়ে থাকে, ভুলকে সংশোধন করি, এইভাবে যে অনিশ্চিত হিসাব ডেবিট করি 3,000 টাকা এবং বিক্রয় হিসাবকে ক্রেডিট করি 3,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, কোনো একটি হিসাবে বেশি লেখা, অর্থাৎ কোনো একটি হিসাবে আমি বেশি লিখেছি কোনো কারণে, যেমন ক্রয় হিসাবে 800 টাকা বেশি লেখা হয়েছে, ক্রয় হিসাবে ধরো যে কোনো একটা হয়েছে, এখান থেকে 800 টাকা বেশি লিখেছি, এই ভুলের জন্য রেওয়া মিলের ক্রেডিট দিকে অনিশ্চিত হিসাব সৃষ্টি করা হয়েছে 800 টাকা। ক্রয় হিসাবে 800 টাকা বেশি লেখা হয়েছে, তাই ক্রয় হিসাবে 800 টাকা কমাতে হবে। যদি ক্রয় হিসাবে বেশি টাকা লেখা হয়েছে 800 টাকা, এর জন্য ক্রয় হিসাবকে কী করতে হবে, কমাতে হবে। কীভাবে কমাবো, ক্রয়কে যদি ক্রেডিট করি তাহলে ক্রয় কমে যাবে, এবং এর বিপরীতে অনিশ্চিত হিসাবকে ডেবিট করব, ঠিক আছে। আচ্ছা, দুবার লেখা, অর্থাৎ একটি যে কোনো একটা লেনদেনকে আমি কি কয়বার লিখেছি, দুইবার লিখেছি, তখন কীভাবে ঠিক করবো দেখো। যেমন উত্তোলন হিসাবে 1,000 টাকা দুইবার ডেবিট করা হয়েছে, ডেবিট করার কথা ছিল কয়বার, একবার, আমি ভুল কমে দুইবার করলাম, তাহলে কি করতে হবে, আমাকে একবার কমাতে হবে। কিভাবে কমবো, যখন বৃদ্ধি লিখেছিলাম তখন ডেবিট, উত্তোলন হিসাব ডেবিট লিখেছিলাম 2,000 টাকা, ঠিক আছে। তাহলে একবার 1,000 টাকা কীভাবে কমাবো, যে উত্তোলন হিসাবে একবার কী করবো, ক্রেডিট করব, ক্রেডিট করব, এবং অনিশ্চিত হিসাব যেটা থাকবে সেটা কী করব, ডেবিট করব, ঠিক আছে। ধরো উত্তোলন হিসাব আমি দুইবার লিখেছিলাম, উত্তোলন হিসাব 1,000 টাকা দুইবার ডেবিট করা হয়েছে, অর্থাৎ 1,000 টাকা লিখেছি একবার, আবার কি করেছি 1,000 টাকা লেখার কথা, কিন্তু আমি এটা দুইবার লিখেছি, দুইবার করে 2,000 টাকা এনেছি। তাহলে এখানে আসার কথা ছিল 1,000 টাকা, এখানে আসলো 2,000 টাকা, তাহলে এটাকে কি করতে হবে, মানে 1,000 টাকায় পরিণত করতে হবে। কীভাবে করবো, তাহলে এখানে কি করেছি, 1,000 টাকা এখানে কি করেছি, ডেবিট করেছি, তাহলে উত্তোলনকে কি করতে হবে, প্রথমত ক্রেডিট করতে হবে। উত্তোলনকে কি করবো আমরা, ক্রেডিট করবো কত টাকা, 1,000 টাকা, এবং এর বিপরীতে যে একটা হিসাব আসবে সেটা হবে হলো অনিশ্চিত হিসাব, ঠিক আছে। এর বিপরীতে যে হিসাবটা আসবে সেটা আসবে অনিশ্চিত হিসাব, সেটা করবো ডেবিট কত টাকা, 1,000 টাকা। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, 1,000 টাকা, এখানে করেছিলাম 2,000 টাকা, 2,000 টাকা ডেবিট করেছিলাম, 1,000 টাকা ক্রেডিট করলাম, 2,000 থেকে 1,000 বিয়োগ করলে থাকবে 1,000 টাকা, ঠিক আছে। এইভাবে আমরা ভুলকে সংশোধন করে থাকি। আচ্ছা, নির্দিষ্ট হিসাবে বিপরীতে লেখা, আমরা উদাহরণটা দেখি, উদাহরণ দেখলে আমরা বুঝতে পারবো। যেমন আকরামের নিকট বিক্রয় 1,000 টাকা ভুলক্রমে আকরাম হিসাবে ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ আকরাম বিক্রয় করেছি, বিক্রয় করলে ডেবিট হওয়ার কথা ছিল, কিন্তু আমি ভুল করে ক্রেডিট করেছি, এর ফলে রেওয়া মিলের ডেবিট দিকে 2,000 টাকা অনিশ্চিত হিসাব সৃষ্টি হয়েছে, তাই আকরামের হিসাবকে 2,000 টাকা দ্বারা ডেবিট করলে তা এবং বিপরীতে অনিশ্চিত লিখতে হবে। অর্থাৎ আকরামের করার কথা ছিল আমার ক্রেডিট, আমার আকরাম যেহেতু আমি বিক্রয় করেছি, আমার করার কথা ছিল ডেবিট, আমি ভুল কমে কি করেছি, ক্রেডিট করেছি, তাহলে আমাকে কী করতে হবে, ডেবিট করতে হবে। যেটা ভুল হয়েছে, ভুলকে আমরা সংশোধন করবো কীভাবে, ডেবিট করার মাধ্যমে। এর ফলে রেওয়া মিলের ডেবিট দিকে 2,000 টাকা অনিশ্চিত হিসাব সৃষ্টি হয়েছে, তাই আকরামের হিসাবকে 2,000 টাকা দ্বারা ডেবিট করতে হবে এবং বিপরীতে অনিশ্চিত হিসাব লিখতে হবে, ঠিক আছে। যেমন আচ্ছা, এখানে ছিল 1,000 টাকা, কিন্তু 2,000 টাকা কিনে কিছু আসলাম একটু বলতেছি। আকরামের নিকট বিক্রয় করেছি, যেটা করেছি সেটা হলো আকরাম, এখানে লেখার কথা ছিল 1,000 টাকা এবং বিক্রয় লেখার কথা ছিল 1,000 টাকা, ঠিক আছে। এটা হওয়ার কথা ছিল। আমি কিভাবে সংশোধন করি দেখো, কিভাবে সংশোধন করি দেখো, আকরাম হিসাবের ক্রেডিট করা হয়েছে, অর্থাৎ আমি তো ডেবিট করিনি, এখানে এটা হলো ডেবিট আর এটা হলো ক্রেডিট,
ঠিক আছে, আমি এখানে কি করেছি, আমি আকরামকে কি করেছি, ধরো যে ক্রেডিট করেছি কত টাকা, 2000 টাকা, যেখানে আকরাম হিসাবে ক্রেডিট করা হয়েছে, ভুলক্রমে আকরামের হিসাবের ক্রেডিট করা হয়েছে এর ফলে। আচ্ছা, আকরাম হিসাব ক্রেডিট করা হয়েছে, এখানে 1000 টাকা ক্রেডিট করেছি, 2000 না, এখানে হলো 1000 টাকা ক্রেডিট করেছি। ঠিক আছে, যেখানে আমার আকরামের হিসাব করার কথা ছিল 1000 টাকা ডেবিট, এটা তো আমি 1000 টাকা ডেবিট করিনি, তার মানে এখানে 1000 অলরেডি গ্যাপ রয়েছে। তারপর আবার কি করেছি, আকরামের হিসাবকে 1000 টাকা আরো ক্রেডিট করেছি, মানে বিপরীত কাজটা করেছি। এখানে অলরেডি 1000 টাকা আমি কি হয়েছে লিখিনি, 1000 টাকা আমার কাছে কি পাবে আকরাম, মানে আকরামের কাছে আমি পাবো। আমি অলরেডি ক্রেডিট করার মাধ্যমে কি করলাম, আকরাম হিসাবকে আরো বৃদ্ধি করলাম, অর্থাৎ 2000 টাকা করলাম। 2000 টাকা কিসের কারণে, 1000 টাকা না লেখার কারণে ডেবিট দিকে। আর একটা কারণ হলো 1000 টাকা ডেবিট দিকে না লিখে ক্রেডিট দিকে লেখার কারণে, তাহলে ডাবল হয়েছে। ঠিক আছে, মাল্টিপ্লাই হয়েছে, এটা হলো 2000 টাকা। তখন এটাকে সংশোধন করব, তখন আকরাম হিসাবে আমি লিখবো হলো 2000 টাকা। ঠিক আছে, আকরাম হিসাবে লিখবো হলো 2000 টাকা। কোন দিকে লিখবো, ডেবিট দিকে লিখবো। ডেবিট দিকে লেখার মাধ্যমে কি হবে দেখো, ডেবিট দিকে লেখার মাধ্যমে 2000 থেকে 1000 টাকা এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে এটা জিরো থাকবে, জিরো হয়ে যাবে। আর হলো বাকি 1000 টাকা, বাকি 1000 টাকা এই হিসাবে আসবে, যেটা হওয়ার কথা ছিল। ঠিক আছে, তো এইভাবে হলো নির্দিষ্ট হিসাবে বিপরীতে লেখা হয়ে থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জাবেদা ছিল। 1000 টাকা, 1000 টাকার ভুল ক্রেডিট দিকে কিভাবে দ্বিগুণ হয়ে ডেবিট দিকে আমি 2000 টাকা লিখলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, দুতরফা ভুল অর্থাৎ দুই পক্ষের ভুল। এ ধরনের ভুলের জন্য আমিল গড়মিল হয় না। যেমন হাসান নিকট বিক্রয় করেছে 1000 টাকা, ভুলে ক্রয় বইতে লেখা হয়েছে, মানে হাসান নিকট বিক্রয় করেছে, ভুলে ক্রয় বইতে লেখা হয়েছে। এই ভুলের সংশোধন দুইভাবে করা হয়। যে ভুল জাবেদাটি দিয়েছিল তা উল্টো জাবেদা করতে হবে, অর্থাৎ যেটা ভুল হয়েছিল তার উল্টো কাজটা করব এবং পরে সঠিক জাবেদাটি হবে। অথবা যে ব্যক্তি ভুল করেছিল সে ব্যক্তি ভুল করেছিল সে ব্যক্তি দ্বিগুণ ডেবিট অথবা ক্রেডিট করতে হবে। বিপরীতে ভুল হিসাবটি শুদ্ধ হিসাবে দিতে হবে, যেমন সংশোধনের চাবিদাটি হবে। যেমন ক্রয় হিসাব, হাসান হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, এটা কি করতে হবে, বিপরীতটা করতে, যেমন সংশোধনের জাবেদাটি হবে। আচ্ছা, যে ভুল জাবেদাটি দিয়েছিল তার উল্টো জাবেদা দিতে হবে, সঠিক জাবেদাটি দিতে হবে। অথবা যে ব্যক্তি হিসাবে ভুল করেছিল সেই ব্যক্তি হিসাবকে দ্বিগুণ ডেবিট অথবা ক্রেডিট করতে হবে। বিপরীতে ভুল হিসাবটি এবং শুদ্ধ হিসাবটি দিতে হবে, যেমন সংশোধনের জাবেদা হবে। যেমন হাসান হিসাব ডেবিট হবে 1000 টাকা এবং ক্রয় হিসাব হবে ক্রেডিট হবে 1000 টাকা। অথবা হাসান হিসাব ডেবিট হবে 1000 টাকা, বিক্রয় হিসাব হবে হলো 1000 টাকা। যেটি করতে পারি বিকল্পভাবে আমরা কি করতে পারি, হাসান হিসাবকে ডেবিট, এখানেও ডেবিট, এখানেও ডেবিট, তাহলে আমি কি করতে পারি, একসাথে 2000 টাকা লিখতে পারি। এবং বিক্রয় হিসাবকে ক্রেডিট করবো 1000 টাকা এবং বিক্রয় হিসাবকে ক্রেডিট করবো 1000 টাকা। ঠিক আছে, তাহলে সংশোধন আমরা দুইভাবে করতে পারি। একটা হলো যেটি হওয়ার কথা ছিল সেটি আমরা একভাবে মানে আলাদা আলাদা করে করতে পারি, অথবা দুইটি একসাথে যোগ করে ডেবিট এবং ক্রেডিটকে আলাদা আলাদা করতে পারি, যেটা হলো যে বিকল্প পদ্ধতিকে 2 নম্বরে বুঝিয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমরা নীতিগত ভুল তো পড়েছি। যে নীতিগত ভুল মানে কি, যে মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় লেখা, মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেখা। যেমন এখানে যেটা বলছে যন্ত্রপাতির মেরামত খরচ, এটা হলো একটা মুনাফা জাতীয় ব্যয়, কারণ এটা আমরা নিয়মিত করি, প্রতি বছরই কোনো না কোনো সময় যন্ত্রপাতিকে মেরামত করতে হয়। ঠিক আছে, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়। আর যন্ত্রপাতি যেটা, এটা হলো মূলধন জাতীয় ব্যয়। তো যদি মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় লিখি এবং মূলধন জাতীয়কে যদি মুনাফা জাতীয় লিখি, তখন যে ভুলটা হবে তখন হবে হলো নীতিগত ভুল। ঠিক আছে, যদি আমি কোনো কারণে যন্ত্রপাতি খরচ হয়েছে, ঠিক আছে, যন্ত্রপাতি মেরামত খরচ 1000 টাকা, যদি যন্ত্রপাতি হিসাব ডেবিট করি এবং নগদান হিসাব ক্রেডিট করি তখন ভুল হবে। ঠিক আছে, কি করতে হবে আমাকে, সংশোধনের জন্য যন্ত্রপাতি খরচকে ডেবিট করতে হবে, যন্ত্রপাতি খরচকে ডেবিট করতে হবে এবং যন্ত্রপাতি হিসাবকে ক্রেডিট করতে হবে। কিভাবে বুঝে নাও, ধরো যন্ত্রপাতি খরচ হয়েছে, যন্ত্রপাতি খরচ হয়েছে 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা ধরো খরচ হয়েছে, আমি কি করলাম, আমি ভুল করে যন্ত্রপাতি খরচকে যন্ত্রপাতি হিসাবে নাম লিখলাম, যন্ত্রপাতি ডেবিট করলাম 1000 টাকা এবং নগদকে ক্রেডিট করলাম 1000 টাকা। তাহলে ভুল করেছি, মুনাফাকে মূলধন হিসেবে লিখেছি, এটা সংশোধন করবো। এখন কিভাবে সংশোধন করব, যন্ত্রপাতি ডেবিট করেছিলাম, এটা হওয়ার কথা ছিল না, কি ডেবিট করেছিলাম, এটাকে এখন কি করব, ক্রেডিট করব। তাহলে ক্রেডিট করার মাধ্যমে যন্ত্রপাতি যেটা ছিল সেটা জিরো হয়ে যাবে, যন্ত্রপাতি ক্রেডিট
1000 টাকা, তাহলে ডেবিট ক্রেডিট মিলে গিয়ে মানে প্লাস মাইনাস হয়ে 0 হয়ে যাবে। কি হওয়ার কথা ছিল? যন্ত্রপাতি খরচ নামে আসার কথা ছিল, আমরা লিখব মেরামত খরচ। মেরামত খরচ ডেবিট 1000 টাকা। এইভাবে আমরা সংশোধন করি। সংশোধন করার মাধ্যমে কি হলো? এই ক্রেডিটের টাকা এবং এই ডেবিট টাকা কি হয়ে গেল? 0 হয়ে গেল, প্লাস মাইনাসে 0 থাকবে। তাহলে মেরামত খরচ হওয়ার ডেবিট 1000 টাকা, নগদ হিসাব ক্রেডিট 1000 টাকা। এটা তাহলে শেষ পর্যন্ত দাঁড়িয়ে যাবে। এটা হবে হলো সঠিক। এটা সঠিক হওয়ার কথা ছিল, আমি ভুল করেছি, এইভাবে সঠিক করলাম। ঠিক আছে, প্লাস মাইনাস করে। সিমিলারলি কলকব্জার ক্ষেত্রে একই ধরনের এখানে কাজ করেছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। অনিশ্চিত হিসাব আমরা দেখলাম কি? অনিশ্চিত হিসাব কখন তৈরি করি? অনিশ্চিত হিসাব হলো যখন ডেবিট দিকের টাকা এবং ক্রেডিট দিকের টাকা না মিলে সাময়িক ব্যবস্থা হিসেবে আমরা অনিশ্চিত হিসাব তৈরি করি, এবং এই অনিশ্চিত হিসাবকে আমরা সংশোধনের মাধ্যমে এই অনিশ্চিত হিসাবকে বন্ধ করে দিই। ঠিক আছে? আচ্ছা, তোমরা এটা একটু পড়ে নিও, আশা করি বুঝতে পারবে ইজিলি। কোন কোন কারণে অনিশ্চিত হিসাব হতে পারে? কোন কোন কারণ হতে পারে আমরা আইডিয়া নিই। যেটা হলো, যদি ডেবিট দিকে টাকাটা কম লিখে থাকি তখন অনিশ্চিত হবে। ক্রেডিট দিকে যদি টাকাটা কম লিখে থাকি তখন অনিশ্চিত হবে। যদি যা লেখার কথা ছিল তা যদি না লিখি তখন অনিশ্চিত হিসাব হবে। ডেবিট এবং ক্রেডিট দিকে টাকা যখনই মিলবে না তখনই অনিশ্চিত হিসাব তৈরি হবে। তোমরা যদি এটা পড়ে নাও তখন তুমি একদম ক্লিয়ার একটা আইডিয়া পাবা। ঠিক আছে? আচ্ছা, অনিশ্চিত হিসাব বন্ধ করতে হবে। এটা একটু ইম্পর্টেন্ট, আমরা এখানে একটু দেখবো। অনিশ্চিত হিসাব বন্ধ করতে আমরা জানি কি অনিশ্চিত একটা সাময়িক ব্যবস্থাপত্র মাত্র। অনিশ্চিত হিসাবে একটা সাময়িক ব্যবস্থা, মানে খুবই কম সময়ের জন্য করা হয়। যখনই সংশোধন করব তখন এটা বন্ধ করে দেব। কিভাবে বন্ধ করব? যখনই আমি অনিশ্চিত হিসাব আসলো, কোনো কারণে ধরো অনিশ্চিত হিসাব আসলো হলো অনিশ্চিত হিসাব আসলো হলো ধরো যে ডেবিট দিকে 1000 টাকা আসলো, আমি পরবর্তীতে নির্ণয় করলাম যে অনিশ্চিত হিসাব হলো মূলত কোন কারণে? আমি ভুলে ক্রয়টা লিখিনি, ক্রয় ধরে 1000 টাকা হয়েছিল, আমি এই ক্রয়টা না লিখিনি, ভুলে কোনো কারণে লিখিনি। তাহলে এই কারণে অনিশ্চিত হিসাব ডেবিট দিকে তৈরি হয়েছিল 1000 টাকা। তাহলে আমি কি ভুলটাকে আইডেন্টিফাই করলাম। আইডেন্টিফাই করার পরেই আমি কি করব? এটা জাবেদা করব। জাবেদার মাধ্যমে এটাকে বন্ধ করে দেবো। কীভাবে বন্ধ করবো দেখো। এই যে ক্রয়টা কী করবো? ক্রয়টা ডেবিট হওয়ার কথা ছিল, করিনি, তাহলে এখন ক্রয়কে কী করবো? ডেবিট করবো। তাহলে ক্রয় হিসাব ডেবিট 1000 টাকা। আর এই অনিশ্চিত হিসাব আমি যে করেছিলাম এটা কী করতে হবে? বন্ধ করতে হবে। কীভাবে বন্ধ করব? এটাকে ক্রেডিট করার মাধ্যমে বন্ধ করব। ঠিক আছে? এটাকে যদি ক্রেডিট করি, অনিশ্চিত হিসাব অনিশ্চিত হিসাবকে যখনই আমি ক্রেডিট করবো তখন এই যে ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা কাটাকাটি গিয়ে এখানে 0 থাকবে, এটা কাটাকাটি গিয়ে 0 হয়ে যাবে, আর এই 1000 টাকা তখন রেওয়ামিলে চলে যাবে। এইভাবে আমরা রেওয়ামিল হিসাব অনিশ্চিত হিসাবকে কী করি? বন্ধ করে দিই। অর্থাৎ প্রত্যেকটা অনিশ্চিত হিসাব কিন্তু সংশোধন করার পর সেটা কী হয়ে যায়? বন্ধ হয়ে যায়। অনিশ্চিত হিসাব ডেবিট করা হয় ইনিশিয়ালি, তখন আমরা সংশোধনীতে সেটাকে ক্রেডিট করি। অথবা শুরুতে যদি ডেবিট ক্রেডিট করা হয় তখন আমরা শেষে গিয়ে কী করবো? ক্রেডিটের মাধ্যমে বন্ধ করে দিব। ঠিক আছে? আচ্ছা, তো এই ছিল আমাদের রেওয়ামিলের কনসেপ্ট ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।